আপনাদের কাছে কি স্ক্রিনটা ভিজিবল হয়েছে? ইয়েস স্যার। ওকে। তো খেয়াল করেন আজকের যে টপিকটা সেটা হচ্ছে বেসিক্যালি আপনাদের এফএসএম, ঠিক আছে? তো এফএসএম এর আগের যে টপিকগুলো আছে ওইখান থেকে এক সেট কোশ্চেন হবে, আমরা আগেই বলে দিচ্ছি আপনাদেরকে। আর এফএসএম থেকে দুইটা কোশ্চেন আসবে, ঠিক আছে? তো আচ্ছা, আমার ভয়েস যদি মাঝখানে যদি আসতে শোনা যায় বা নয়েজি শোনা যায়, কাইন্ডলি আমাকে মানে খুব ইমিডিয়েটলি বলবেন, কারণ এটা রেকর্ড হচ্ছে। যদি ভয়েসটা শোনা না যায় পরে আপনারাই বুঝতে সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, তো হোয়াট ইজ এফএসএম? এফএসএম এর ফুল ফর্ম হচ্ছে কি, দেখেন খেয়াল করেন, এখানে লেখা আছে এফএসএম এর ফুল ফর্ম হচ্ছে আপনার ফাইনাইট স্টেট মেশিন, ঠিক আছে? ফাইনাইট স্টেট মেশিন। তো এই ফাইনাইট স্টেট মেশিন ব্যাপারটা আপনারা শুনে হয়তো বুঝতেছেন যে ওয়ার্ড গুলা যদি আপনারা ওয়ার্ড নিয়ে যদি প্লে করেন তাহলে দেখবেন ফাইনাইট স্টেট মেশিন মানে এমন একটা মেশিন যার মধ্যে এক নির্দিষ্ট সংখ্যক কিছু স্টেট বিদ্যমান। স্টেট বলতে আমরা কি বুঝি? আমরা ডিজিটাল লজিকে আমরা দুইটা স্টেট বুঝি, হাই লো, তাই না? হাই মানে হচ্ছে লজিক ওয়ান বা হাই ভোল্টেজ 5 ভোল্ট, আর লো, লো মানে লজিক লো মানে জিরো বুঝি, ঠিক আছে? তো দুইটা স্টেট, ওয়ান জিরো। তো এরকম অনেকগুলো স্টেট হইতে পারে আমরা, তাই না? এরকম একটা স্টেট আপনার অটোমাটাতে পড়ে আসছেন, স্টেট ডায়াগ্রাম পড়ে আসছেন, তো ওইরকম স্টেট আর কি, কাইন্ড অফ, হ্যাঁ। তো এই মানে ফাইনাইট সংখ্যক মানে নির্দিষ্ট সংখ্যক, যেটা কিনা সুনির্দিষ্ট সংখ্যক কিছু স্টেট নিয়ে একটা মেশিন যদি হয় সেটাকে আমরা ফাইনাইট স্টেট মেশিন বলতেছি, যদি এটা জেনারেলাইজ ফর্মে যদি আমরা বলি আর কি, একদম খুব ইজিলি যদি আপনাদেরকে বোঝাতে চাই। আর যদি আপনাদেরকে প্রিসাইজলি বা একটু আরেকটু ইয়া করে যদি ক্লিয়ারলি যদি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই ভেন্ডিং মেশিন দেখছেন না? ভেন্ডিং মেশিনের সাথে পরিচিত না সবাই আপনারা? জি স্যার। এই মেশিন ব্র্যান্ড ঠিক আছে থাকার কথা, হ্যাঁ। সবাই ভেন্ডিং মেশিনের সাথে পরিচিত। তো এই ভেন্ডিং মেশিন যেটা করে সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা ভেন্ডিং মেশিন, এই যে ভেন্ডিং মেশিনের মধ্যে মনে করেন চকলেট, জুস, চিপস অনেক কিছু কেনার অপশন থাকে, ঠিক আছে? আপনি এখানে এখানে বাটন থাকে, তো আপনি ডিসপ্লে থাকে, ডিসপ্লেতে চুজ করে দেন, ঠিক আছে? আপনি 50 টাকা দিলেন, চুজ করলেন মনে করেন একটা চিপস, হ্যাঁ। তো এই একটা চিপসের দাম মনে করেন হচ্ছে আপনার, কথার কথা, 50 টাকা। সরি, চিপসের দাম মনে করেন হচ্ছে আপনার 10 টাকা। ওকে, তো আপনি ভেন্ডিং মেশিনে চিপস কিনতে চাচ্ছেন, তাই আপনি অপশন দিচ্ছেন চিপস। তাহলে আপনার লাগবে 10 টাকা, কিন্তু আপনি ওই এরপরে কি করলেন? নোট দিলেন 50 টাকা। তাহলে আপনি চিপসের দাম হচ্ছে 10 টাকা, আপনি যে 50 টাকা দিচ্ছেন আপনাকে ফেরত দিবে কত? 40 টাকা। 40 টাকা ফেরত দিবে। আচ্ছা, তো আপনি যদি চিপস কিনতে যান তখন একটাই স্টেট হয়, 10 টাকার স্টেট, তাই না? 40 টাকা আপনাকে ফেরত দিবে। আপনি যদি চিপস না কিনে যদি সেখানে কোলা কিনতে যান, তাহলে কোলা কিনতে গেলে মনে করেন কোলার দাম হচ্ছে আপনার 25 টাকা। হ্যাঁ, তখন আপনি যদি 50 টাকা দেন তখন কত টাকা ব্যাক দিবে? 25। 25 টাকা ব্যাক দিবে। তাহলে দেখেন তো, চিপস কিনছেন একটা স্টেট, কোলা কিনছেন আরেকটা স্টেটে যাচ্ছে, তাই না? আবার আপনি যদি চিপস প্লাস কোলা একসাথে কিনেন তখন দামটা হয়ে যাবে কত? 35 টাকা। 35। এটা আরেকটা স্টেট, ঠিক আছে? তো আপনি কি কিনতেছেন বা কি কিনতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট আসতেছে, সেই স্টেটের উপর ডিপেন্ড করে আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, সাথে কত টাকা আপনি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে বাকি টাকাটা ব্যাক করে দিচ্ছে। তো একটা ভেন্ডিং মেশিন হচ্ছে একটা মোটামুটি একটা পারফেক্ট এফএসএম এর এক্সাম্পল। বোঝানো গেছে আপনাদেরকে ভেন্ডিং? তাহলে এই যে আপনারা সিমিলার জিনিস কি কেউ এক্সপ্লেন করতে পারবেন যে সিমিলার টাইপের এফএসএম মেশিন, এফএসএম কোথায় দেখা যায়? রিয়েল লাইফ এফএসএম এরকম একটা তো ভেন্ডিং মেশিন আমি বলেই দিলাম যে একটা ভেন্ডিং মেশিনে ডিফারেন্ট, যখন যে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন এক এক প্রোডাক্টের জন্য এক একটা স্টেটে যাচ্ছে। স্টেট বলতে কি? স্টেট বলতে বোঝি মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট একটা সিনারিও আসতেছে, ওইটাই স্টেট আর কি, হ্যাঁ। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও কি আমরা এক একটা স্টেট বলতেছি, হ্যাঁ। যেমন একটা চিপস কিনা একটা একটা ডিফারেন্ট সিনারিও, 10 টাকা দাম এটার, ওকে, এটার জন্য একরকমের সিনারিও হবে। আপনি কোলা কিনতে গেলে তার জন্য আর প্রাইস অনুযায়ী আরেকটা আসবে। আপনি মোজো কিনতে গেলেন আরেক রকমের আসবে, চিপস প্লাস মোজো কিনতে গেলেন আরেক রকমের সিনারিও বা স্টেট। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট। সিমিলার আর কি কি আছে বলেন তো, এরকম মেশিন কোথায় পাওয়া যায় আর এরকম? স্যার, এটিএম মেশিন কি হতে পারে? এক্স্যাক্টলি, এটিএম মেশিন। এটিএম বুথে আপনি টাকা তুলতে যান, তাই না? আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস সবকিছু দিয়ে 1,000 টাকাও তুলতে পারেন, 2,000 টাকাও তুলতে পারেন, 3,000 টাকাও তুলতে পারেন, তাই না? আপনার হাতে এটা অপশন। তো অনেকগুলো স্টেট আছে এখানে, কিন্তু স্টেট অনেকগুলো থাকুক আর যাই থাকুক, ফাইনাইট স্টেট। আপনি দেখবেন না আপনাকে 1 টাকা তুলতে দিবে না, এটিএম মেশিন আপনাকে 1 টাকা তুলতে দিবে না, 2 টাকা তুলতে দিবে না। স্পেসিফিক কিছু অ্যামাউন্ট আপনাকে তুলতে দিবে। যেমন আপনি অলওয়েজ দেখবেন 500, বা অলওয়েজ আপনাকে লিখবেন এটিএম বুথে যখন যান আপনাকে লেখা থাকে যে 500 এর গুণিতক আকারে আপনাকে নোট নাম্বার অ্যামাউন্টটা লিখতে বলে, তাই না? আপনি যদি বলেন যে আমি 33,350 টাকা তুলতে চাবো, আপনি কিন্তু পারবেন না। আপনাকে হয় 33,000, না হয় 34,000 বা 33,500 তুলতে হবে। 33,350 টাকা আপনাকে দিবে না। সো ফাইনাইট স্টেট কেন হচ্ছে বুঝে গেছে? 500 টাকা দিয়ে আপনার জিনিসটাকে ফাইনাইট করার ব্যবস্থা করা হয়েছে। সো এটিএম মেশিন একটা পারফেক্ট কি বলে ফাইনাইট স্টেট মেশিনের এক্সাম্পল। এরকম আর কি আছে বলেন তো? মেট্রো রেলে সবাই উঠছেন মোরলেস। ট্রাফিক লাইট পসিবল না?
ট্রাফিক লাইট পুরোপুরি ভেন্ডিং মেশিন না, বাট আপনার মেট্রো রেল স্টেশনের কথা চিন্তা করেন, আপনি টিকিট কিনতে যান, আপনি মনে করেন মতিঝিল থেকে উঠলেন, আপনি এখন এখান থেকে কারওয়ান বাজারে আসবেন, না মিরপুর 10-এ যাবেন, নাকি আপনার পল্লবীতে যাবেন, নাকি আপনার উত্তরা লাস্ট স্টেশনে যাবেন, তো ডিপেন্ড করে আপনি অপশন চুজ করবেন অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও। আপনি যদি 100 টাকার নোট দিয়ে বসে আছেন, আপনি চুজ করলেন মনে করেন আপনি মতিঝিল থেকে কারওয়ান বাজার আসার জন্য চাইতেছেন, তখন টিকিটের দাম অনুযায়ী বা আপনার ডেস্টিনেশন অনুযায়ী আপনি এবং আপনি কত টাকা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনার মানে ইনপুট কি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনার আউট ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও চলে আসছে। আপনি ইনপুট কি দিচ্ছেন, তাই না, বাটনে চাপ দিচ্ছেন, আপনার ইনপুটে আপনার ডেস্টিনেশন হচ্ছে মতিঝিল থেকে আপনার কারওয়ান বাজার, তো আপনার ইনপুট হচ্ছে কারওয়ান বাজার, আপনি তারপর টাকার নোট দিলেন, সেটাও একটা ইনপুট। এই দুটো ইনপুটের উপর ডিপেন্ড করে সিনারিও আসতেছে, আপনাকে ওই টিকিটও দিবে প্লাস কত টাকা ব্যাক দিবে, তাই না, আউটপুট হচ্ছে এরকম। তো এটা একটা পারফেক্ট ভেন্ডিং মেশিন, সরি হ্যাঁ ভেন্ডিং মেশিন, তো যেটা কিনা ফাইনাইট স্টেট মেশিনের একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এই ফাইনাইট স্টেট মেশিন আমরা ডিজাইন করাটা শিখবো, ঠিক আছে, এখানে কিভাবে ফাইনাইট স্টেট মেশিন ডিজাইন করা যায় বা কিভাবে একটা সার্কিট বানানো যায় ফাইনাইট, যে কোনো একটা প্রবলেম দিব, মনে করেন আপনাকে, মনে করেন আমি আপনাকে বলে দিলাম যে আজকে যে ব্র্যাকের প্রত্যেক ফ্লোরে একটা একটা করে ভেন্ডিং মেশিন বানান, যে ভেন্ডিং মেশিনের কিছু স্পেসিফিকেশন আমি আপনাকে দিয়ে দিবো, যে হ্যাঁ এই ভেন্ডিং মেশিনের এই এই স্পেসিফিকেশন থাকতে হবে। কথার কথা আমি বলে দিলাম কিছু স্পেসিফিকেশন, ফর এক্সাম্পল যে পরপর দুই মানে একজন ব্যক্তি পরপর কি যেন বলে, একজন ব্যক্তি একই দিনে পরপর দুইবার কোলা প্লাস চিপস এই কম্বিনেশনটা কিনতে পারবে না। কথা কথা আমি বলে দিলাম যে একজন স্টুডেন্ট একদিনে কোলা প্লাস চিপস এই কম্বিনেশনটা দুইবারের বেশি কিনতে পারবে না, কারণ কি এটা হেলথের জন্য খুব একটা সুবিধার না। তাই আপনার ব্র্যাকেল কর্তৃপক্ষ আপনাকে বললো যে একটা ভেন্ডিং মেশিন বা একটা ইয়ে ডিজাইন করে দেন যেটা কিনা হবে কোলা প্লাস চিপস বিক্রি করবে, কিন্তু কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে আপনার একটা স্টুডেন্ট প্রতিদিন এই কোলা প্লাস চিপস এই কম্বিনেশনটা দুইবারের বেশি কিনতে পারবে না। তখন তাইলে আপনি কি করবেন, অবভিয়াসলি একটা ভেন্ডিং মেশিন ডিজাইন করতে পারবেন, সেটার জন্য এই এফএসএম টা আপনাকে বানাইতে হবে, এফএসএম মডেলিং করতে হবে। সেটাকে ওই মডেল অনুযায়ী আপনি অ্যালগোরিদম ফ্লো করাবেন, স্টেট ডায়াগ্রাম আঁকবেন, স্টেট ডায়াগ্রাম এঁকে টেকে ফাইনালি সার্কিট পর্যন্ত যাবেন, দেন ওই সার্কিটটা যদি ইমপ্লিমেন্ট করেন তাইলে গিয়ে আপনার পারফেক্ট মানে ইয়ে অনুযায়ী যাবে। বুঝতে পারছি আপনাদেরকে? সবাই কি কিছুটা ক্লিয়ার হয়েছেন? ভেন্ডিং, ইয়েস স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে টাইপস অফ এফএসএম মেশিন, ঠিক আছে, আমি এগুলো একটু বেসিক কথাবার্তা বলতেছি, এর ডিরেক্ট ম্যাথে চলে যাবো। টাইপস অফ এফএসএম, ওকে। এফএসএম আসলে দুই রকমের হয়, একটা হচ্ছে মিলি টাইপ, MEALY, মিলি টাইপ এফএসএম, আর একটা হচ্ছে মুর টাইপ এফএসএম, ঠিক আছে, MOORE, মিলি, আর একটা হচ্ছে মুর। এই মিলি টাইপের একটা এফএসএম থেকে একটা কোশ্চেন থাকবে, মুর টাইপ এফএসএম থেকে আরেকটা কোশ্চেন থাকবে মিলে, আপনাদের তাহলে দুই সেট কোশ্চেন চলে আসে খালি এফএসএম থেকে, ঠিক আছে। আচ্ছা, এই মিলি আজকে আমরা মুডটা পড়বো, মুডটা পড়লে মিলিটা এমনি সহজ হয়ে যায়, বাট মাথায় রাখেন মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, মানে মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা কিরকম, আমি এই যে ফাঁকা একটা স্লাইডে যাই, আমি এখানে লিখি, এগুলো একটু মাথায় রাখবেন, আমি পরে যখন পড়াবো এই কথাগুলোকে আমি লিঙ্ক আপ করে রেফারেন্স দিয়ে কিন্তু আমি আপনাদেরকে অ্যান্সার দিই, মানে আগাই যাবো, তো আপনারা এটা মাথায় মনে রাখেন। মুড টাইপ এফএসএম কথা আমি লিখি, এই যে মুড টাইপ এফএসএম যেটা, এর কিছু স্পেসিফিকেশন আছে। নাম্বার ওয়ান স্পেসিফিকেশন হচ্ছে মুড টাইপ এফএসএম এর আউটপুট, মানে আচ্ছা যেহেতু একটা একটা মেশিন, তাই না, মেশিনের কি থাকে, একটা ইনপুট থাকে আর একটা কি থাকে, আউটপুট থাকে, তাই না। যেহেতু একটা মেশিন, ওর একটা ইনপুট থাকবে, ওর একটা আউটপুট থাকবে, মাঝখানে আরো একটা ইন্টারমিডিয়েট লেয়ার আছে, সেটা আমি আসতেছি। ওকে, তো এই যে মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে আপনার আউটপুট ডিপেন্ড করে শুধুমাত্র ইনপুটের উপরে, আউটপুট ডিপেন্ডস অনলি অন কারেন্ট ইনপুট। এটা জাস্ট মাথায় রাখেন যে মুড টাইপ এফএসএম এ আউটপুটটা শুধুমাত্র কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, বা কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে, সরি নট কারেন্ট ইনপুট, কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে বা প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে। আরো স্পেসিফিক্যালি বলে দেই, প্রেজেন্ট স্টেট, হ্যাঁ ডিপেন্ডস অন প্রেজেন্ট স্টেট, ঠিক আছে। এই প্রেজেন্ট স্টেট জিনিসটাকে আমরা একটু পরে আসছি, জাস্ট মনে রাখেন যে বা লিখে রাখেন কোথাও একটা, যে মুড টাইপ এফএসএম এর আউটপুটটা শুধুমাত্র ডিপেন্ড করে প্রেজেন্ট স্টেটের উপরে। ওকে, বুঝে গেছে? Okay, এটা মাথায় রাখেন। আচ্ছা এবার এটা এটা বলার পরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে এফএসএম ডিজাইন করতেছেন, এফএসএম এর তিনটা পার্ট, ঠিক আছে, এফএসএম এর টোটাল একটা এফএসএম কে ইমপ্লিমেন্ট করতে টোটাল তিনটা পার্ট লাগে, টোটাল তিনটা পার্ট লাগে। ওকে, প্রথম পার্টটা একটা কম্বিনেশনাল সার্কিট, পিকেটি, ওকে। একটা পার্ট থাকে
কম্বিনেশনাল সার্কিট, মাঝখানে থাকে এটা সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, মাঝখানের একটা লেয়ার থাকে সিকোয়েন্সিয়াল সিকেটি, আমি পুরোটা লিখি নাই। আর এরপরে শেষে আবার একটা কম্বিনেশনাল সার্কিট। হ্যাঁ, সবাই লিখে রাখেন, কম্বিনেশনাল সার্কিট বুঝাচ্ছে, আমি জায়গা নাই লিখে লিখে, এটা পরে আমরা আরো ডিটেলস করবো। তো একটা ইন্টায়ার এফএসএম ডিজাইন করতে হলে টোটাল তিনটা তিনটা ব্লক দরকার হয়। একটা, এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, মাঝে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, আর এরপরে একটা কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট মানে কি বোঝাচ্ছে বলুন তো? এই ব্লকটা, এই যে প্রথম ইনিশিয়াল ব্লকটা, কম্বিনেশনাল সার্কিটের যে ব্লকটা, এটা কি দিয়ে বানানো? লজিক গেট দিয়ে বানানো, তাই না? এন্ড অর নট এগুলা করবেন, তাই তো? তাই কি না? সবাই ইয়েস শুনে- স্যার। হ্যাঁ, এই যে কম্বিনেশনাল সার্কিটের থেকে যে আউটপুটটা পাবেন প্রথম, সেটাকে দিবেন কোথায়? এই সিকুয়েন্সিয়াল সার্কিটে দিবেন। দেন সিকুয়েন্সিয়াল সার্কিট থেকে যে আউটপুটটা পাবেন সেটা আবার একটা কম্বিনেশনাল সার্কিটে গিয়ে ফাইনাল আউটপুটে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাহিনী। তো সিকুয়েন্সিয়াল সার্কিট মানে কি? আসলে আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করবো এখানে। কি ইউজ করবো? সিকুয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আসলে ফ্লিপ ফ্লপ ইউজ করবো। তাহলে আপনার একটা ফুল এফএসএম এর স্ট্রাকচার বলতেছে, এটা তিনটা তিনটা ব্লক থাকবে, এটা সার্কিট ডায়াগ্রামে তিনটা ব্লক থাকবে। প্রথমটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট ব্লক, তারপর একটা সিকুয়েন্সিয়াল সার্কিট ব্লক, তারপরে আরেকটা কম্বিনেশনাল সার্কিট ব্লক, এই তিনটা, ঠিক আছে? এবং এগুলা একটা একটার সাথে একটা কানেক্টেড। প্রথম কম্বিনেশনাল সার্কিটের আউটপুটটা সিকুয়েন্সিয়ালে যাবে, সিকুয়েন্সিয়াল থেকে আউটপুট বেরোয় সেটা কম্বিনেশনালে যাবে। এটা আমরা একটু এটা পরে দেখবো, জাস্ট আপনাকে আমি আইডিয়া দিয়ে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি যেটা বললাম, এই যে মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে, মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে আউটপুটটা কার উপর ডিপেন্ড করবে বলেন তো? আমার সাথে একটু রিপিট করেন তো। আউটপুটটা কার উপর ডিপেন্ড করবে? প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে, এটা একদম গিলে খেয়ে ফেলেন, ঠিক আছে? ওকে, আর এই মিলি টাইপ এফএসএম এর ক্ষেত্রে, মিলি টাইপ এফএসএম এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপরে না, আউটপুটটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। আউটপুট ডিপেন্ডস অন বোথ প্রেজেন্ট স্টেট, এই প্রেজেন্ট স্টেটকে আমি প্রেজেন্ট স্টেটে বললাম, বোথ ডিপেন্ডস অন বোথ প্রেজেন্ট স্টেট প্লাস কারেন্ট ইনপুট, ঠিক আছে? এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এখন আপনি জানেন না, আমি যে কথাগুলো বলতেছি, প্রেজেন্ট স্টেট কি, কারেন্ট ইনপুট কি, আপনি এগুলো জানেন না, আমি ভালো করে জানি, এগুলো আপনার বুঝতে কষ্ট হচ্ছে। আমরা যখন ম্যাথ কোড মানে দেখতে দেখতে সামনের দিকে আগাবো, তখন আপনি বুঝবেন জিনিসগুলো কি। জাস্ট আমি আগে থেকে আপনাদেরকে মাথায় দিয়ে রাখতেছি যে এইরকম কিছু টার্মিনোলজি আছে, প্রেজেন্ট স্টেট বলে কিছু টার্মিনোলজি আছে, কারেন্ট ইনপুট বলে কিছু একটা আছে এখানে, ঠিক আছে? জাস্ট মনে রাখেন, মুড টাইপ এফএসএম এর আউটপুট ডিপেন্ড করবে শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপরে, আর কোনো কিছুর উপরে না। আর মিলি টাইপের আউটপুট ডিপেন্ড করবে বোথ অন প্রেজেন্ট স্টেট, মানে প্রেজেন্ট স্টেটের ভ্যালু কি সেটার উপরে, প্লাস বর্তমানে কোন ইনপুটটা দিচ্ছেন, কারেন্ট ইনপুট মানে অনগোয়িং ইনপুটটা কি সেটার উপরে। সবাই কি বুঝতে পারছেন এটা? আচ্ছা, কেউ একজন চ্যাটে বলছেন সরি স্যার আই এম আউটসাইড অফ। আচ্ছা, কেউ একজন মেসেজ দিচ্ছেন শাহাবাদ, উনি বাসার বাইরে, ঠিক আছে? আপনি রেকর্ডিংটা দেখে নিতে পারেন পরে, আই হোপ যে বুঝতে পারবেন। ওকে, যাই হোক। আচ্ছা, আপনাদের আমি মোস্ট প্রবাবলি কালকে আপনাদের অফলাইন যে ক্লাসটা, সেটাও মোস্ট প্রবাবলি আমি একটা ঝামেলার কারণে নিতে পারবো না, বাট আপনাদের পরীক্ষাটা হবে। আবারও বলতে, আপনাদের কুইজটা হবে, কুইজটা নিয়ে তারপরে হয়তো ক্লাস কন্টিনিউ করবো না, কালকেরটা আমি অনলাইন ক্লাসে নিবো। তো আই হোপ যে আপনাদের এই সমস্যা হবে না, কারণ এরপরে আপনাদের আমি আরো একটা এক্সট্রা ক্লাস নিবো, আপনাদের অনলাইনে না অফলাইনে এক্সট্রা ক্লাস নিবো। কিভাবে নিবো আপনাকে বলে দিব। আপনাদের ল্যাবের ফাইনালের শেষে আপনাদের ল্যাব ফাইনাল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বেসিক্যালি 1-1.5 ঘন্টার মধ্যে। এরপরে আমরা আপনাদের ল্যাবের বাকি যে টোটাল 3 ঘন্টা ল্যাব আপনাদের, তো 3 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের ল্যাব ফাইনাল শেষ হয়ে যাবে, ল্যাব মিড যেটা, ল্যাব টেস্ট 1। তারপরে সময়টা আমরা 1 ঘন্টা একটু আপনাদের সাথে ডিসকাস করবো। তাহলে আপনাদের অফলাইন ক্লাস যে একটা মিস হয়েছে সেটা কাভার হয়ে যাবে। ইন দা মিন টাইম আপনারা যাতে পিছাই না পড়েন, তাই আমি অনলাইনে নিয়ে নিবো, যাতে করে আপনারা বাসায় পড়ে ফেলতে পারেন। দুইটা ক্লাসে এসেছেন মোটামুটি, আই হোপ যে আপনারা বাসায় পড়ার মতো অবস্থা হয়ে যাবে। ফার্দার অ্যাডভান্স সলিউশন গুলো আমি নেক্সট শনিবারে করাবো, বুধবারে করাবো, বৃহস্পতি 3 দিনে একদম কুইজ টুইজ করে একদম পারফেক্টলি আপনাদেরকে রেডি করে দেবো ইনশাল্লাহ। বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন? কুইজ স্যাটারডেতে নেওয়া যাবে না শনিবারে? শনিবারে? কুইজ যদি শনিবারে নেওয়া যেত ভালো হতো। না না, শনিবারে কুইজ নেওয়া যাবে না, কুইজ কালকেই নিবো। কুইজ আপনাকে কালকেই দিতে হবে, কারণ আপনাদের আপনাদের জন্য আমি 3টা কুইজ নিতেছি। তো কালকে যদি কুইজ না দিয়ে শনিবারে কুইজ নেন, তাহলে এরপর 3 নাম্বারটা আমি কখন নেবো? কথা বুঝতে পারছেন? এফএসএম থেকে কোশ্চেন আসবে 100% আমি বলতেছি। আপনি দুইটা কোশ্চেন সেটের জন্য একটা কুইজ অলরেডি কম হয়ে যায়, আপনাদের জোরাজুরির কারণে আমি কুইজ ওয়ানটা ছোট মানে আর্লি দিয়ে দিচ্ছি। না হলে আমি নর্মালি শুধুমাত্র আপনার ল্যাচ পর্যন্ত পড়ায়, ল্যাচ ফ্লিপ ফ্লপ পড়ায় একটা কুইজ নেই, দেন বাকি ট্রান্সমিশন গেট প্লাস মুভ টাইপে একটা কুইজ নেই, দেন মিলি টাইপের জন্য আলাদা একটা কুইজ নেই। এফএসএম থেকে দুইটা কোশ্চেন আসবে, ওটাকে হেলাফেলা করার কোনো অপশনই নেই। তা আমি যদি এই কুইজটা ব্রেক ডাউন করতে করতে শনিবার পর্যন্ত নেই, আপনি আর এফএসএম করবেন না। তো কালকে আপনাদের এক্সাম, কালকে আমি যেহেতু আগে থেকে যেভাবে অ্যানাউন্স করে রাখছি, আপনাদের আগামীকালকেই পরীক্ষা। তো
ওই অনুযায়ী আপনাদের কালকে পরীক্ষা হবে, ঠিক আছে? 11টা বাজে, এক্স্যাক্টলি 11টা। কেউ দেরি করলে কিন্তু কিছু করার থাকবে না। আর কালকে আমি জাস্ট কুইজটা নিয়ে আপনাদেরকে ছেড়ে দিব, এন্ড দেন কালকে অনলাইনে একটা ক্লাস নেবো, ঠিক আছে? ওকে, লেটস ব্যাক টু দ্য লেসন। ওকে, পরে আসেন। আচ্ছা, তুমি যেটা বললাম, মুড টাইপে আপনার হচ্ছে আউটপুটটা ডিপেন্ড করে শুধুমাত্র আম, শুধুমাত্র ডিপেন্ড করতেছে আপনার প্রেজেন্ট স্টেটের উপরে। আর মিলি টাইপের ক্ষেত্রে আউটপুট ডিপেন্ড করবে প্রেজেন্ট স্টেট এবং কারেন্ট ইনপুট। জাস্ট এটা মনে রাখেন, ওকে? আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই মুড টাইপ এফএসএমটা স্লো, কম্পারেটিভলি স্লো। মানে স্লো বলতে কি, কম্পারেটিভলি কার কার সাথে কম্পারিজনে স্লো? মিলি টাইপের সাথে যদি কম্পেয়ার করেন, তাইলে হচ্ছে মুড টাইপটা স্লো আর মিলি টাইপটা ফাস্ট। এটা জাস্ট মনে রাখেন। কেন বলতে পারেন তো? কারণ হচ্ছে মনে করেন এই যে আচ্ছা, এটা পরে বলবো, ঠিক আছে? এখন বললে মাথায় প্যাচ লাগবে। তো মুড টাইপ এফএসএম হচ্ছে একটু স্লো আর মিলি টাইপটা একটু ফাস্ট, এটা একটু মাথায় রেখে দেন। তো আপনি যদি ফাস্টার রেসপন্স চান, তখন আপনার মিলি টাইপে যেতে হবে। তাহলে বলেন তো, ভেন্ডিং মেশিনে আমরা কি চাই? ফাস্টার রেসপন্স চাই নাকি স্লোয়ার রেসপন্স চাই? ফাস্টার। ফাস্টার না? আপনি কি চান? আপনি টিকেটের জন্য যে দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে চান, নাকি চান যে মেশিন তাড়াতাড়ি প্রসেস করুক? ফাস্টার স্যার। ফার্স্ট চান আপনি। দ্যাটস ওয়াই ভেন্ডিং মেশিন ডিজাইনিং করার সময় ইউজুয়ালি নর্মালি আমরা আপনার মিলি টাইপ এফএসএম ইউজ করি, ঠিক আছে? ওটা আমরা পরে পড়বো, আপনাদের ল্যাবে আপনারা ভেন্ডিং মেশিন ডিজাইন করা শিখবেন, মানে সফটওয়্যারে, অবভিয়াসলি ফিজিক্যালি না। ওকে, এবার আসেন, আপনাদেরকে আমি একটা ভেন্ডিং মেশিন তাহলে কি করে। বেসিক্যালি ভেন্ডিং মেশিন হচ্ছে আপনার আপনি কোনো একটা দিচ্ছেন, কিছু একটা দিচ্ছেন, সেটা ডিটেক্ট করে সে অনুযায়ী আউটপুট দেন। তো আপনাকে আমি বলে দিলাম যে উম, আহ, আপনাকে মনে করেন যে একটা একটা কোশ্চেন আমি জাস্ট বলি, যে আপনাকে কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি আপনাকে বললাম যে ডিটেক্ট সিকোয়েন্স অফ ওয়ান ওয়ান, ঠিক আছে? ডিটেক্ট ওয়ান ওয়ান সিকোয়েন্স। আচ্ছা না, এভাবে না, কোশ্চেনটা অন্যভাবে বলি, তাহলে বুঝতে বুঝতে সুবিধা হবে আপনাদের। ব্যাপারটা একটু প্রপারলি বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বললাম যে ডিজাইন এ, সবচেয়ে ইজি যেটা সেটা দিয়ে শুরু করি। মুড টাইপ এফএসএম টু ডিটেক্ট ওয়ান ওয়ান সিকোয়েন্স, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে এরকম যে ডিজাইনে মুড টাইপ এফএসএম টু ডিটেক্ট ওয়ান ওয়ান সিকোয়েন্স, বা ওয়ান ওয়ান সিকোয়েন্স না বলে বলে দিতে পারি যে ডিজাইনে মুড টাইপ এফএসএম টু ডিটেক্ট টু কনজিকিউটিভ ওয়ান। তাহলে টু কনজিকিউটিভ ওয়ান মানে কি? ওয়ান ওয়ান। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে। তো এটা যদি বুঝে থাকেন, ওকে। আপনাদের এফএসএম ডিজাইনিং এ টোটাল চারটা কি পাঁচটা লেয়ার থাকে বা পাঁচটা স্টেজ থাকে। প্রথম স্টেজ সেটা হচ্ছে নাম্বার ওয়ান। প্রথম স্টেজ যেটা, সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে সবার আগে, একদম ফার্স্ট কাজ, ফার্স্ট থিং ফার্স্ট। সবার আগে আপনাকে স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে। নাম্বার টু, স্টেট ডায়াগ্রাম যখন ড্র করা হয়ে যাবে, এই স্টেট ডায়াগ্রাম দেখে দেখে আপনি যেটা করবেন, আপনার স্টেট টেবিল বানাবেন, ঠিক আছে? ঠিক আছে, স্টেট ডায়াগ্রাম যখন আঁকা হয়ে যাবে, তখন এই স্টেট ডায়াগ্রাম দেখে দেখে কি কি বানাবেন? স্টেট টেবিল বানাবেন। স্টেট টেবিল বানানো হয়ে গেলে এই স্টেট টেবিল দেখে দেখে স্টেট অ্যাসাইন্ড টেবিল বানাবেন। স্টেট টেবিল আর স্টেট অ্যাসাইন টেবিল একই জিনিস, শুধু একটা জিনিস অ্যাসাইন করে দিবেন, তাতেই কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল, স্টেট অ্যাসাইন টেবিল। এই স্টেট অ্যাসাইন টেবিল থেকে এবার আপনি কে ম্যাপে করবেন। স্টেট অ্যাসাইন টেবিল থেকে আপনি একটা কে ম্যাপ করার মতো একটা ইয়া পেয়ে যাবেন, পুরো একটা গ্রিড পেয়ে যাবেন। কে ম্যাপ ইমপ্লিমেন্ট করার জন্য একটা গ্রিড পেয়ে যাবেন। দেন এই স্টেট অ্যাসাইন টেবিল থেকে আপনি কে ম্যাপ সলভ করবেন। কে ম্যাপ সলভ করে দুইটা এক্সপ্রেশন পাবেন, সেই এক্সপ্রেশন গুলাকে ফাইনালি সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করবেন। সার্কিট ইমপ্লিমেন্টেশনে কয়টা ব্লক থাকবে বলেন তো? একটা এফএসএম এর সার্কিট ইমপ্লিমেন্টেশনে কয়টা ব্লক থাকে? তিনটা। তিনটা। একটা হচ্ছে প্রথমটা কম্বিনেশনাল সার্কিট, মাঝখানেরটা সিকোয়েন্সিয়াল সার্কিট, শেষেরটা আবার কম্বিনেশনাল সার্কিট, যেটা আমরা শুরুতে বলছিলাম, ঠিক আছে? এবার এই পাঁচটা স্টেপে আমরা এই প্রবলেমটা এখন সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? একটা একটা করে আমরা আগাই। শুরুতে আমরা স্টেট ডায়াগ্রাম আর তারপরে স্টেট অ্যাসাইন টেবিল পর্যন্ত যদি করে ফেলতে পারি, বাকিটা অনেক সহজ, ঠিক আছে? স্টেট অ্যাসাইন টেবিল পর্যন্ত যারা করতে পারে, তাদের জন্য বাকি পুরো এন্টায়ার জিনিসটা খুব ইজি হয়ে যায়। তো আমরা চিন্তা করেন, যা যা বলতেছে ওইভাবে ফলো করে যান, খুব ইজিলি পারবেন, ওকে? বললাম যে ডিজাইনে মুড টাইপ এফএসএম টু ডিটেক্ট ওয়ান ওয়ান সিকোয়েন্স, আমি বললাম ওয়ান ওয়ান সিকোয়েন্স আপনাকে ডিটেক্ট করতে। আচ্ছা, এখন আমাকে বলেন, এই ওয়ান ওয়ান সিকোয়েন্স যখন আপনি করতে যাবেন, তখন বলেন তো দুইটা টু কনজিকিউটিভ ওয়ান পাইতে হলে, দুইটা ওয়ান মানে পরপর দুইটা ওয়ান পাইতে হলে প্রথমে কি পাইতে হবে? একটা ওয়ান পাইতে হবে কিনা? ইয়েস স্যার। একটা ওয়ান না পাই কি আপনি পরের ওয়ানটা পাওয়া সম্ভব? নো।
দুইটা ওয়ান পাওয়ার শর্ত হচ্ছে প্রথমে একটা ওয়ান পাবেন, তারপরে একটা ওয়ান পাওয়ার পরে আপনি পরেরটা ওয়ান নাও পাইতে পারেন, পরেরটা জিরো পাইতে পারেন, পরেরটা আবার ওয়ান পাইতেও পারেন, তাই না? অপশন অনেকগুলো আসতেছে। কিন্তু হোয়াট এভার হ্যাপেন, দুইটা ওয়ান পাওয়ার প্রথম শর্ত হচ্ছে একটা ওয়ান আগে পাওয়া। ঠিক আছে? আচ্ছা, ওই যে এই কথাটা যে বললাম, এই কথা সূত্র ধরে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলতেছি। তাহলে এফএসএম ডিজাইনিং এ টোটাল পাঁচটা স্টেপ বলে ফেলছি: স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল, স্টেট অ্যাসাইন টেবিল, দেন কে ম্যাপ, দেন ফাইনালি হচ্ছে কি সার্কিট ডিজাইন। আর এবার আসেন এই মুড টাইপের ক্ষেত্রে আপনার স্টেট সংখ্যা কয়টা হবে। যে কোনো প্রবলেমে যে কোনো টাইপের সিকোয়েন্স আপনাকে বলে দিল, দেখেন আমি বললাম ওয়ান ওয়ান, আপনাকে আমি একটা সিকোয়েন্স দিয়ে দিলাম, যে কোনো সিকোয়েন্স হতে পারে, ওয়ান 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 হতে পারে, ওয়ান জিরো ওয়ান হতে পারে, তিনটা ওয়ান, চারটা ওয়ানও হতে পারে, তাই না? চারটা ওয়ান না হয় শূন্য শূন্য এক এক হতে পারে, শূন্য শূন্য এক এক আপনাকে ডিলিট করতে বললাম, শূন্য এক শূন্য শূন্য ডিলিট করতে বললাম, অথবা আপনাকে ওয়ান ওয়ান জিরো ওয়ান ডিলিট করতে বললাম, বা জিরো ওয়ান জিরো ডিলিট করতে বললাম, ওয়ান জিরো ওয়ান ডিলিট করতে, এনিথিং, যে কোনো সিকোয়েন্স আপনাকে দিতে পারি আমি। ঠিক আছে? তো এখন আপনি একটা সিকোয়েন্স দেখে কিভাবে বুঝবেন যে আপনার এই এই এফএসএম এ টোটাল কয়টা স্টেট হবে, তাই না? যেহেতু আমরা বলেই ফেলছি যে আপনার এফএসএম ফাইনাইট স্টেট মেশিন, তাই না? একটা এফএসএম এর ফুল ফর্ম হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন, তাহলে আপনার কিছু স্টেট আছে আমরা বুঝতেছি এই মেশিনটাতে। তাহলে আপনি সবার আগে যে কোশ্চেন দেখে কিভাবে বুঝবেন যে কয়টা স্টেট হবে, এটা আগে আইডেন্টিফাই করে ফেলবেন। ফার্স্ট থিং ফার্স্ট, আপনি দেখেন, চিন্তা করেন সিকোয়েন্সে কয়টা কয়টা মানে সিকোয়েন্সটা কি ওয়ান ওয়ান, তাহলে কয়টা নাম্বার আছে সিকোয়েন্সে, কয়টা নাম্বার আছে বলেন তো? দুইটা। দুইটা। তো এই মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে নাম্বার অফ স্টেট ইকুয়ালস টু টোটাল নাম্বার ইন দা সিকোয়েন্স। এটা হচ্ছে মুড টাইপের ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে? এটা মুড টাইপের জন্য বলতেছি। এই আমি লেখা কিন্তু একটু বাজে হচ্ছে, আমি জাস্ট লিখে যাচ্ছি, দেখে হাতে লিখতেছি, স্টাইলাস পেনটা পাচ্ছি না, তো দ্যাটস ওয়াই একটু বাজে হচ্ছে। বাট আই হোপ আপনি কথাগুলো বুঝতেছেন, রেকর্ডিং দেখলে কথাগুলো বুঝেন। তাহলে মুড টাইপের ক্ষেত্রে হচ্ছে এটা, মিলি টাইপের ক্ষেত্রে আর হালকা একটু ডিফারেন্স হবে, সেটা আমি বলবো পরে। নাম্বার মুড টাইপের ক্ষেত্রে আপনার নাম্বার অফ স্টেট, মানে এই মেশিনটাতে নাম্বার অফ স্টেট ইকুয়ালস হচ্ছে টোটাল ডিজিট ইন দ্য সিকোয়েন্স, বা ডিজিটও বলতে পারেন বা নাম্বারও বলতে পারেন, টোটাল ডিজিট ইন দ্য সিকোয়েন্স। ঠিক আছে? তাহলে আপনার এই একটা মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে টোটাল নাম্বার কয়টা স্টেট কয়টা হবে, সেটা হচ্ছে টোটাল ডিজিট ইন দ্য সিকোয়েন্স। তাহলে বলুন তো, আমি যদি আপনাকে বলি যে ওয়ান ওয়ান সিকোয়েন্সের জন্য এফএসএম মুড টাইপ এফএসএম ডিজাইন করেন, ওয়ান ওয়ান সিকোয়েন্স ডিটেক্ট করার জন্য, তাহলে এই মুড টাইপে কয়টা স্টেট থাকবে? দুইটা। কয়টা থাকবে? দুইটা। দুইটা নাকি? আচ্ছা। আচ্ছা, একটু একটু ভুল হয়েছে, সরি। ভুলটা কোথায় হয়েছে? ভুলটা হচ্ছে আমি ভুলে আপনাকে মিনিটটা বলে ফেলছি, হ্যাঁ। নাম্বার অফ স্টেট মুড টাইপের ক্ষেত্রে ইকুয়ালস হচ্ছে টোটাল ডিজিট ইন দা সিকোয়েন্স প্লাস ওয়ান। ঠিক আছে? এটা হচ্ছে আপনার মুড টাইপের ক্ষেত্রে। আমি প্রথমে যেটা বলছি ওটা মিলি টাইপের ক্ষেত্রে বলে ফেলছি। ঠিক আছে? মুড টাইপের ক্ষেত্রে নাম্বার অফ স্টেট একটু আগে যেটা বলছি এটা কিন্তু ভুল, একটু আমি কারেকশন করে দিচ্ছি, আমি ভুলে ওটা বলে ফেলছি। ঠিক আছে? মুড টাইপ এর ক্ষেত্রে নাম্বার অফ স্টেট ইকুয়ালস টু হচ্ছে টোটাল ডিজিট ইন দা সিকোয়েন্স প্লাস ওয়ান। কথা বুঝাইতে পারছি? তাহলে বলেন তো, আমি যদি ওয়ান ওয়ান সিকোয়েন্স আইডেন্টিফাই করতে চাই তাহলে মুড টাইপ দিয়ে, তাহলে কয়টা স্টেট হবে? থ্রি। থ্রি। তিনটা। ওকে? এটা মুখস্থ করার কিছু না, একটু পরে এমনি বুঝে ফেলবেন। ঠিক আছে? তাহলে আমি বললাম ওয়ান ওয়ান সিকোয়েন্স আইডেন্টিফাই করতে, তাহলে টোটাল কয়টা হবে? দুইটা ওয়ান ওয়ানের দুইটা ডিজিট আছে, ওয়ান একটা, দুইটা ওয়ান, তো দুইটা ডিজিট প্লাস হচ্ছে ওয়ান, তাহলে তিনটা। টোটাল তিনটা স্টেট লাগবে, তাহলে নাম্বার অফ স্টেট হবে তিনটে। সবার আগে আপনি স্টেট স্টেট সংখ্যা বের করে ফেলুন। আচ্ছা, এই তিনটে স্টেটের মধ্যে প্রথম স্টেটটা অলওয়েজ ইনিশিয়াল স্টেট হবে, এটা একটু মনে রাখেন। তিনটে স্টেটের মধ্যে প্রথম স্টেটটা অলওয়েজ ইনিশিয়াল, কারণ আপনি একটা জিনিস ইনিশিয়ালাইজ না করলে সেটা শুরুই হবে না। তো হোয়াট এভার হ্যাপেন্স, মিলি টাইপ হোক মুড টাইপ হোক, প্রথম স্টেট তিনটে, যতগুলো স্টেট সংখ্যা বের, সবার আগে তো স্টেট সংখ্যা বের করে ফেলুন, কয়টা স্টেট হবে। যতটা স্টেট হবে তাদের মধ্যে প্রথমটা হবে অলওয়েজ ইনিশিয়াল স্টেট। ঠিক আছে? আমি শুরু করলাম যে আপনারা অটোমেটাতে পড়ছেন, এটা ইনিশিয়াল স্টেট। ঠিক আছে? এটা আমাদের ইনিশিয়াল স্টেট। ওকে? হুম। আচ্ছা, এখন খেয়াল করেন আপনার আহ, ইয়াতে এই আপনি যখন এই যে একটা মুড টাইপ, এই যে আপনি যে ওয়ান ওয়ান সিকোয়েন্স ডিটেক্ট করতেছেন, এই ওয়ান ওয়ানটা কোত্থেকে আসতেছে? মনে করেন আপনি এই মেশিনের মধ্যে আপনি একটা ইনপুট দিচ্ছেন, কন্টিনিউয়াসলি একটা ইনপুট দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ নামের একটা ইনপুট আপনি কন্টিনিউয়াসলি আপনার মেশিনের মধ্যে দিচ্ছেন। এই ডাব্লিউ এর ভ্যালু এট এ টাইম কখনো ওয়ান, কখনো জিরো,
কখনো 1 কখনো 0, মানে র্যান্ডমলি ডাব্লিউ এর ভ্যালু 0 1 0 আপনি ইনপুট দিয়েই যাচ্ছেন, তো দিয়েই যাচ্ছেন, ঠিক আছে। বাট আপনার ইনপুট দিয়ে, বাট বাট একটা ক্লক পালসে শুধুমাত্র একটা ইনপুট দিচ্ছেন, একটা ক্লক পালসে শুধুমাত্র একটা ইনপুট দিচ্ছেন। মনে করেন এই যে একটা ক্লকের সাথে সম্পর্ক আছে ব্যাপারটা। এই যে ক্লক, মনে করেন এই একটা ক্লক, এই প্রথম ক্লকে আপনি ডাব্লিউ এর ভ্যালু, মনে করেন এই এতটুকুর মধ্যে এই একটা ফুল সাইকেলে আপনি ডাব্লিউ এর ভ্যালু একবার দিতে পারবেন, এখানে 1। তারপরের সাইকেলে এই ডাব্লিউ এর ভ্যালু দিলেন মনে করেন 0, তারপরের সাইকেলে ডাব্লিউ এর ভ্যালু আবার 0 দিলেন। তার মানে কি, এই একটা ইন্টায়ার ক্লক পালসের মধ্যে ডাব্লিউ এর ভ্যালু একবার একবার করে দিতে পারবেন, ঠিক আছে। একবার একবার করে ডাব্লিউ এর ভ্যালু একটা ইন্টায়ার ক্লক পালসে বা একটা ইন্টায়ার ক্লক সাইকেলে একবার করে ডাব্লিউ এর ভ্যালু আসতেছে আপনার কাছে মেশিনের মধ্যে। তো ওই অনুযায়ী মেশিনটা ডিটেক্ট করবে, ঠিক আছে। আপনি যে ডাব্লিউটা ইনপুট দিচ্ছেন, এই ডাব্লিউটার ইনপুট অনুযায়ী আপনি ডাব্লিউটা 1 1 হয়েছে কিনা, পরপর দুইটা 1 পাইছেন কিনা আপনার ইনপুটে, সেটা দেখেই আপনি সেটাই আপনাকে ডিটেক্ট করতে হবে বেসিক্যালি। তাহলে ধরে নেন আপনার কারেন্ট, মানে প্রেজেন্ট ইনপুট হচ্ছে, বা আপনার কারেন্ট ইনপুট হচ্ছে ডাব্লিউ, যেটা কিনা 0 1 0 1 কন্টিনিউয়াসলি আপনাকে ইনপুট দিয়েই যাচ্ছে, ঠিক আছে। একটা ক্লক সাইকেলে কয়টা ইনপুট, ডাব্লিউ এর ভ্যালু কয়বার আসবে, একটা ক্লক সাইকেলে ডাব্লিউ এর ভ্যালু কয়বার আপডেট হবে বলেন তো? 2 বার। একবার। একটা ক্লক পালসে ডাব্লিউ এর ভ্যালু একবার করে, একটা ফুল একটা ফুল সাইকেলে, বুস্টার। জি একটা ফুল সাইকেলে ডাব্লিউ এর ভ্যালু একবার একবার করে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করেন, এটা একটু বলে রাখলাম। তাহলে আপনার কারেন্ট 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 ইনপুট হচ্ছে বা কন্টিনিউয়াস ইনপুট হচ্ছে ডাব্লিউ। এই ডাব্লিউ এর মধ্যে আপনি যে সিকোয়েন্স 1 1 ডিটেক্ট করতে বলতেছেন, এই সিকোয়েন্সটা কোথেকে আসবে, এই 1 1টা কোথেকে আসবে? অবভিয়াসলি মেশিনের একটা ইনপুট আছে, সেই ইনপুট কিছু একটা দিচ্ছে, ইনপুট যখনই 1 1 হবে তখন আপনার কি করবে, আপনার মেশিন আউটপুটকে হাই করে দিবে। কথা বুঝে গেছে? এই যে সিকোয়েন্স 1 1 ডিটেক্ট করতে বলছি মানে কি, আপনার এই যে ডাব্লিউ যখন পরপর দুইবার ডাব্লিউ এর ভ্যালু যদি 1 হয়, তখন একটা আউটপুট আসবে। আম, একটা আউটপুট আসবে, সেটা আপনার কি করবে, আউটপুটটাকে কি দিয়ে ডিনোট করলে ভালো হয় বলেন তো? কথার কথা বললি, আউটপুটটাকে এফ দিয়ে ডিনোট করি, হ্যাঁ, বা পরে অন্য কিছু দিয়ে ডিনোট করে দেবো, সমস্যা নেই। তো আপনার এই যে যখন বা জেড দিয়ে ডিনোট করি, যেহেতু আপনাদের স্লাইডে সব জায়গায় জেড আছে, আমি জেড দিয়ে ডিনোট করি, তাহলে এই জেড হচ্ছে আপনার আউটপুট, ঠিক আছে। জেড হচ্ছে আপনার আউটপুট, এই ডাব্লিউটা হচ্ছে আপনার ইনপুট, কারেন্ট ইনপুট। সোজা কথা হচ্ছে এটা, ডাব্লিউটা কারেন্ট ইনপুট। তো ডাব্লিউ এর ভ্যালু আপনি 0 1 0 আস্তে 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 আস্তে, কিন্তু ডাব্লিউ এর ভ্যালু যখনই 1 1 পাবে, যেহেতু আপনাকে 1 1 এই সিকোয়েন্সটা ডিটেক্ট করতে বলছে, তাহলে ডাব্লিউ এর ভ্যালু যখনই 1 1 হবে, তখনই আপনার আউটপুট জেড ইকুয়ালস টু 1 হয়ে যেতে হবে। এমন ভাবে আপনার এফএসএম টা ডিজাইন করতে হবে, তাই না? যেহেতু আপনাকে বলছে 1 1 সিকোয়েন্স ডিটেক্ট করার জন্য একটা এফএসএম বানাচ্ছে, তো ডিটেক্ট করা মানে কি, আউটপুট হাই হয়ে যাওয়া যখনই ইনপুটে 1 1 আসবে, তাই না? সবাই কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আপনারা কি এটা বুঝতেছেন নাকি আপনারা মানে বুঝতেছেন না, প্রায় হারাই ফেলতেছেন? শর্মিষ্ঠা রয়, আপনি কি আছেন? বুঝতে পারছি স্যার। ব্যাপারটা আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, আপনার এফএসএম এর একটা ইনপুট থাকবে, সেই ইনপুটে একটা কন্টিনিউয়াসলি 1 0 1 0 আসতে থাকবে, এবং এই 1 0 1 0 কিভাবে আসবে, একটা ইন্টায়ার ক্লক সাইকেলে একবার ডাব্লিউ এর ভ্যালু আপডেট হবে। মনে করেন এই যে এতটুকু একটা ফুল সাইকেল, তাই না, একটা হাই একটা লো মিলে একটা ফুল সাইকেল, এই সাইকেলে আপনার ডাব্লিউ এর ভ্যালু 0, পরের সাইকেলে মনে করেন ডাব্লিউ এর ভ্যালু আবার 0 পাইছেন। তো এইভাবে প্রত্যেক সাইকেলে একবার একবার করে আপনার ডাব্লিউ টার ভ্যালু আসতেই থাকবে। তো যখনই পরপর দুইটা ক্লক সাইকেলে, পরপর দুইটা ক্লক সাইকেলে ডাব্লিউ এর ভ্যালু পরপর দুইবার 1 আসবে, তখনই আপনার আউটপুটটা হাই হইতে হবে। এটাই হচ্ছে মানে 1 1 সিকোয়েন্স ডিটেক্ট করা বলতে এটাই বোঝাচ্ছি। বুঝা গেছে? যেহেতু একটা মেশিনের একটা ইনপুট থাকবে, ইনপুটটা হচ্ছে ডাব্লিউ, আর যেহেতু একটা মেশিনের একটা আউটপুট থাকবে, ধরে নেন ডাব্লিউ আউটপুটটাকে আমরা জেড দিয়ে ডিনোট করতেছি। তাহলে আপনাকে বললাম একটা এফএসএম ডিজাইন করেন যেটা কিনা 1 1 সিকোয়েন্স ডিটেক্ট করবে। তার মানে কি বুঝাচ্ছি, ইনপুটে যখন পরপর দুইটা ক্লক সাইকেলে ইনপুট যখন 1 1 পাবে, তখন আউটপুটটা হাই হয়ে যাবে। সোজা কথা, মানে জেডটা হাই হয়ে যাবে, তাই না? ডিটেক্ট করা মানে কি, ডিটেক্ট 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 করলে কি হয়, কোনো জিনিস যখন ডিটেক্ট করে তখন কি বাতি জ্বলে ওঠে, আউটপুট হাই হয়ে যায়। তাহলে আপনি যদি যেহেতু এফএসএম ডিজাইন করতেছেন যে এফএসএম টা আপনার 1 1 ইনপুট সিকোয়েন্স ডিটেক্ট করবে, তাহলে ডিটেক্ট করার পরেও কি হবে, ওর আউটপুট হাই হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যালো, যিনি কোশ্চেনটা ইয়েস স্যার। করছেন। আচ্ছা, সাইবার তাসনিয়া, আপনি কি বুঝতেছেন? হুমায়রা নিশি, না নিশা, জি স্যার, বুঝতে পারছি। ওকে। রহিম ভুইয়া, আপনি কি আছেন, বুঝতেছেন? এই যে, ভুইয়া সাহেব নাই। আহনাফ ইকবাল, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। মেহেদি হাসান ফাহিম, আপনি কি আছেন? জি স্যার। ওকে, মনোযোগ দিয়েন কিন্তু, হ্যাঁ। আমি জানি না আপনাদের আসলে কি অবস্থা, বাট এফএসএম ছাড়া পরীক্ষার হলে যাওয়াটা বোকামি আর কি, ঠিক আছে? তো বেসিক্যালি এফএসএম, তাহলে একটা আইডিয়া পাইছেন, এফএসএম এর একটা ইনপুটটাকে মনে করেন ডাব্লিউ দিয়ে ডিনোট করতেছি, এই ইনপুটের মধ্যে কন্টিনিউয়াসলি 0 1 0 1 আসবে প্রত্যেক ক্লক সাইকেলেই।
কয়বার করে ডাব্লিউটা আসবে প্রত্যেক ক্লক সাইকেলে? স্যার একবার করে। একবার করে আসবে, এক্স্যাক্টলি। আর আউটপুট হচ্ছে জেড, এই আউটপুটটা আপনার মানে স্ট্যাটাস শো করবে, ঠিক আছে, জেড। আচ্ছা, এখন আবার এবার আসি, এই জিনিসটা যেহেতু মানে মোটামুটি আমাদের হয়ে গেছে, এটা আমরা এবার আসি যে আপনাকে আমি বললাম ডিজাইনে মোটামুটি বেসিক বলা হয়ে গেছে, এখন লেটস ডিপ ডাইভ ইনটু দা ম্যাথ, ঠিক আছে। তাহলে আপনার ডাব্লিউ হচ্ছে আপনার ইনপুট আর জেড হচ্ছে আপনার আউটপুট। যখনই আপনার যেহেতু আপনাকে বলছে ওয়ান ওয়ান সিকোয়েন্স ডিটেক্ট করতে, তার মানে যখনই আপনি ওয়ান ওয়ান সিকোয়েন্স পেয়ে যাবেন তখন কি জেড ইকুয়ালস টু কত হয়ে যাবে? জেড ইকুয়ালস টু ওয়ান। ওয়ান হয়ে যাবে, এক্স্যাক্টলি। চলেন তাহলে এবার দেখি, তাহলে এবার আপনাকে বললাম আপনার এফএসএম এ কয়টা স্টেট হবে সেটা কিভাবে বের করবেন, যে সিকোয়েন্স যেটা আছে সিকোয়েন্সে কয়টা ডিজিট আছে সেটার সাথে এক যোগ করবেন। তাহলে এখানে আপনার সিকোয়েন্স হচ্ছে ওয়ান ওয়ান, দুইটা ডিজিট আছে, এই একটা ওয়ান একটা ডিজিট, এই আরেকটা ওয়ান আরেকটা ডিজিট, দুইটা ডিজিট। তাহলে আপনার এই এফএসএম এর টোটাল মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে টোটাল এখানে কয়টা স্টেট হবে? তিনটা। দুই দুই, দুইয়ের সাথে এক যোগ করবেন, টু প্লাস ওয়ান, ঠিক আছে, তিনটা। তাহলে এই তিনটে স্টেটের মধ্যে প্রথম স্টেটটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, ওকে। এবার আমাকে বলেন, আপনি মাত্র শুরু করলেন, ইনিশিয়াল স্টেট আছেন আপনি, ঠিক আছে। ইনিশিয়াল স্টেটে মনে করেন এই যেখানে আমরা রিসেট দিলাম, হ্যাঁ, এই যে রিসেট দিলে কোথায় যায় সবসময় বলেন তো? আপনি যখন একটা জিনিসকে রিসেট দেন তখন কোথায় চলে যায় পুরো জিনিসটা? একদম সব ইনিশিয়াল স্টেটে চলে আসে কিনা? তো মনে করেন একটা রিসেট অপশন আছে, রিসেট দিলে সেটা ইনিশিয়ালে আসবে। এখন এই ইনিশিয়ালে থাকা অবস্থায় আপনি তো ডাব্লিউ এর ভ্যালু কন্টিনিউয়াসলি দিচ্ছেন, ইনিশিয়ালে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যদি জিরো দেন তাহলে কি হবে বলেন তো? আচ্ছা, আরেকটা কথা বলি, ঠিক আছে। আপনার এখানে ডাব্লিউ, সরি, ওয়ান ওয়ান সিকোয়েন্স আইডেন্টিফাই করতে বলছে। এই ওয়ান ওয়ান সিকোয়েন্সে কয়টা ওয়ান আছে? দুইটা ওয়ান আছে। এখন দুইটা ওয়ান তো পাওয়া সম্ভব না যদি না আপনি একটা ওয়ান আগে না পান। তাহলে আপনার যেটা হবে, এই এফএসএম এ টোটাল তিনটা স্টেট, একটা ইনিশিয়াল স্টেট, আর একটা মাত্র ওয়ানের জন্য একটা স্টেট হবে, ঠিক আছে। স্টেট, ইনিশিয়াল স্টেটের পরে ইনিশিয়াল স্টেটের নাম দিলাম মনে করেন আমি এ। আর স্টেট বি, এই স্টেট বি বলতে আমি বুঝাচ্ছি একটা মাত্র ওয়ানের স্টেট। একটা মাত্র ওয়ান পাইলে আমরা নতুন একটা স্টেটে চলে যাব, সেটার নাম দিছি স্টেট বি, ঠিক আছে। আর দুইটা মাত্র স্টেট পাইলে সেটার নাম দিয়ে দিছি কি? স্টেট সি। স্টেট সি বলতে আমরা দুইটা ওয়ানকে বোঝাচ্ছি, ঠিক আছে। আর কি কোন দেখেন কি বলছিলাম, তিনটে স্টেট লাগবে, তাহলে তিনটে স্টেট কি পাওয়া গেছে বলেন তো? স্যার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অলওয়েজ ইনিশিয়াল স্টেট, অলওয়েজ ইনিশিয়াল স্টেট প্রথমটা হবে। তারপরে দুইটা ওয়ান পাইতে হলে প্রথমে একটা মাত্র ওয়ান তো পাওয়া লাগবে, তাহলে আপনার একটা মাত্র ওয়ানের জন্য একটা স্টেট, দেন দুইটা মাত্র ওয়ানের জন্য আরেকটা স্টেট, তাহলে টোটাল তিনটে স্টেট, বুঝা গেছে? স্যার। এখানে আমি কোলনের মধ্যে লিখে রাখতেছি যে স্টেট সি মানে আসলে কি, দুইটা ওয়ানের স্টেট, ঠিক আছে। তাহলে এবার আমার সাথে বলেন যে ইনিশিয়ালি আপনি যদি ডাব্লিউ এর ভ্যালু, ইনপুটের ভ্যালু জিরো পান, তাহলে কোথায় যাবে? ও কি স্টেট বিতে যাবে? স্টেট বি শুধুমাত্র একটা মাত্র ওয়ান, যখনই একটা মাত্র ওয়ান আসবে তখনই স্টেট বিতে যাবেন, এটা ছাড়া কখনো স্টেট বিতে যাওয়া যাবে না। স্টেট সি তো সেম, যখন আগের স্টেটটা স্টেট একটা মাত্র ওয়ানের স্টেট, মানে স্টেট বিতে থাকার অবস্থায় যদি আবার ওয়ান পান তখন স্টেট সিতে যাবেন, তাহলে ওয়ান ওয়ান। তাহলে বলেন আপনি ইনিশিয়াল স্টেটে আছেন, কিছুই নেই আপনার কাছে, এই অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো হয় আপনি কি স্টেট বিতে যাবেন? না। না। তাহলে ডাব্লিউ এর ভ্যালু যদি জিরো হয়, যেহেতু আপনার স্টেট বি তে যাচ্ছেন না, কারণ স্টেট বি হচ্ছে একটা মাত্র ওয়ান এর স্টেট, তাহলে আপনি কি করবেন? ডাব্লিউ ইকুয়ালস টু জিরো পাইলে ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যদি জিরো হয় তাহলে আবার লুপ ব্যাক করে কোথায় আসবে? ইনিশিয়াল ইনিশিয়াল স্টেটেই আসবে, কারণ আপনাকে সিকোয়েন্স আইডেন্টিফাই করতে বলছি ওয়ান ওয়ান। তাহলে ওয়ান ওয়ানের একটা ওয়ান না পাইলে তো আপনার নতুন কোনো স্টেট দেওয়ার কোনো মানে নেই। আমি আগেই বলে রাখছিলাম কিভাবে বুঝবেন স্টেট কয়টা হবে এবং কি কি সেগুলা। তাহলে আপনার ওয়ান ওয়ান সিকোয়েন্সে টোটাল দুইটা ডিজিট আছে, দুই। তাহলে টোটাল মুড টাইপের ক্ষেত্রে স্টেট সংখ্যা হবে টোটাল ডিজিট প্লাস ওয়ান, তাহলে তিনটা স্টেট। এটার মধ্যে প্রথম স্টেটটা হবে অলরেডি ইনিশিয়াল স্টেট। দেন ওয়ান ওয়ান পাইতে হলে আগে একটা ওয়ান পাইতে হবে, তাই একটা ওয়ানের জন্য একটা ডেডিকেটেড স্টেট, স্টেট বি। দেন দুইটা ওয়ানের জন্য আরেকটা ডেডিকেটেড স্টেট, স্টেট সি। এইটা ছাড়া আর কোনো স্টেটের দরকারই নেই আপনার এখানে, ঠিক আছে। তাহলে এবার বলেন ইনিশিয়াল স্টেটে আছেন, এই অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যখন জিরো পাইছেন তখন কি স্টেট বিতে যাবেও কোনো ভাবে? যাবে না তো। হ্যাঁ, স্যার। তাই ডাব্লিউ তে স্যার, জিরো একটা পাইলে কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার, এটা কি স্যার আমাদের অটোমেটাতে অটোমেটিক, যেভাবে জি আমরা জি করছিলাম যে স্টেটটা আইডেন্টিফাই করার জন্য ওইভাবেই আমাদের ডায়াগ্রাম করতে হবে? সেম, এক্স্যাক্টলি অটোমেটের মতো, এটা এক্স্যাক্টলি সেম। এই ওকে জন্যই বলে স্যার। আপনাদের বললে ধরে ফেলতেন খুব তাড়াতাড়ি। তাহলে ইনিশিয়াল স্টেট হচ্ছে এতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো দেন তাহলে কি হবে? ইনিশিয়াল স্টেটে ব্যাক করবে। এখন এই ইনিশিয়াল স্টেটে জেড এর ভ্যালু কি, আউটপুট কি হবে? জিরো না? জিরো। আউটপুট একমাত্র হাই হবে কখন? যখন আপনার সিকোয়েন্সটা আইডেন্টিফাই করছেন, মানে ওয়ান ওয়ানের স্টেট, একমাত্র ওয়ান ওয়ানের স্টেটে গেলেই তো আউটপুটটা হাই হবে, তাই না? ইয়েস স্যার। এটা ছাড়া বাকি সবগুলো স্টেটে আউটপুট কি, জিরো না? দেখেন তো। ইয়েস স্যার।
যেহেতু ওয়ান ওয়ান ডিলিট করতে বলছি, ওয়ান ওয়ান আইডেন্টিফাই করতে বলছি, তার মানে একমাত্র স্টেট সি তে ওয়ান ওয়ান আছে, তাহলে স্টেট সি তে একমাত্র জেড ইকুয়ালস ওয়ান, বাকি সবগুলোতে জেড ইকুয়ালস জিরো, মানে আউটপুট লো। তা দেখেন ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু জিরো দিচ্ছেন, ইনিশিয়াল স্টেটে লুপ ব্যাক করবে, কিন্তু যদি ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পান, প্রথম ডাব্লিউ এর ভ্যালু যদি ওয়ান পেয়ে যান, তাহলে কি হয়ে যাবে? একটা মাত্র ওয়ান কিন্তু বুঝলাম। পেয়ে গেছে, তাই না? এক্স্যাক্টলি, একটা মাত্র ওয়ান কিন্তু পেয়ে গেছেন, তাহলে আপনি স্টেট বিতে চলে গেলেন। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল স্টেট থেকে দুইটা দুইটা পসিবিলিটি ছিল। ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু জিরো হলে একটা পসিবিলিটি, ডাব্লিউ এর ভ্যালু ওয়ান হলে আরেকটা পসিবিলিটি। তো ইনিশিয়াল স্টেটে আছেন, এই অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু জিরো হলে আপনি ইনিশিয়ালি লুপ ব্যাক করবেন, আর ইনিশিয়ালি থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পান, তখন স্টেট বিতে লুপ ব্যাক করবেন, মানে একটা মাত্র ওয়ান এর স্টেট যেটা। এখন বলেন স্টেট বিতে থাকা অবস্থায়, স্টেট বিতে আছেন মানে কি, অলরেডি কি আছে? একটা ওয়ান আপনার কাছে আছে কিনা? Yes, sir. স্টেট বিতে থাকা মানে অলরেডি আপনার কাছে একটা ওয়ান আছে। তাহলে স্টেট বিতে থাকা অবস্থায় একটা ওয়ান অলরেডি আপনার কাছে আছে, স্টেট বিতে থাকা অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু জিরো পেয়ে যান, তাহলে কি হবে? নতুন করে যদি একটা জিরো পান, তাহলে ওয়ান জিরো হয়ে গেল। ইনিশিয়ালে ব্যাক করবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইনিশিয়াল স্টেটে ব্যাক করবে তাহলে। কারণ স্টেট বিতে থাকা মানে একটা ওয়ান আছে, আপনার লাগবে দুইটা ওয়ান। দুইটা ওয়ান না হলে আপনার স্টেট সিতে যাওয়ার কোনো মানেই নেই। তাহলে স্টেট বিতে আছেন মানে অলরেডি একটা ওয়ান আছে, একটা ওয়ান থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো পেয়ে যান, তাহলে কি হলো? লাভ হইলো না তো, তাই না? তাহলে এক লাপে আবার আপনি কোথায় চলে আসবেন? ইনিশিয়াল স্টেটে চলে আসবেন, কারণ আপনার সিকোয়েন্স ভেঙে গেছে। সিকোয়েন্স ভেঙে গেছে, একটা ওয়ান থাকার পরে আরেকটা ওয়ান আসলে আপনি ওয়ান ওয়ান হবে, কিন্তু একটা ওয়ান পাইলেন, কিন্তু পরেরটা আর ওয়ান পাইলেন না, পরেরটা জিরো পেয়ে গেছেন, তাহলে সিকোয়েন্স ভেঙে গেছে না? নতুন করে আবার একটা ওয়ান না পাইলে কি আবার কাউন্ট করা শুরু হবে? শুরু করতে পারবেন? পারবেন না তো, তাই না? সো বেসিক্যালি স্টেট বিতে আছেন, একটা ওয়ান আছে, এরপরে আপনি হঠাৎ মানে একটা ওয়ান থাকা অবস্থায় পরে ডাব্লিউটা পেয়ে গেছেন শূন্য, তাহলে তো হইলো না, ব্যাপারটা পুরোটা ভেঙে গেছে। মানে দুইটা ওয়ান পাইতে হলে একটা ওয়ান মাস্ট লাগবে, তো আপনি এই ওয়ানের পরে জিরো পাওয়া মানে কি, নতুন করে আবার ওয়ান না পেলে স্টেট বিতে আসতে পারবেন না, তাই বেসিক্যালি জিরো পাইছেন, তাই ইনিশিয়াল স্টেটে চলে গেছেন। ঠিক আছে, আচ্ছা। কিন্তু স্টেট বিতে থাকা অবস্থায় মানে একটা ওয়ান থাকা অবস্থায় যদি আরেকটা ওয়ান পান, ডাব্লিউ এর ভ্যালু যদি আরেকটা ওয়ান হয়, তাহলে সি তাহলে কাউন্ট করবো। দুইটা ওয়ান হয়ে গেল, তাই না? একটা স্টেট বিতে থাকা অবস্থা তো, স্টেট বিতে আছেন মানে একটা ওয়ান আপনার কাছে অলরেডি আছে, এরপরে আরেকটা যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পেয়ে যান, তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল। তাহলে ওয়ান ওয়ান এর স্টেট কোথায় আছে? এই যে স্টেট সিটা হচ্ছে ওয়ান ওয়ান স্টেট, তাই ওয়ান ওয়ান স্টেটে জাম্প করছেন। বুঝতে পারছি? তাহলে এই যে ওয়ান ওয়ান স্টেটে চলে আসছেন, তাহলে এবার গিয়ে কি দেখেন তো, এই যে দুইটা ওয়ান পেয়ে গেছেন, আইডেন্টিফাই হয়ে গেছে, তাহলে স্টেট সিতে অলওয়েজ জেড ইকুয়ালস টু ওয়ান দিয়ে রাখছেন আপনি অলরেডি, তাই না? আচ্ছা, এবার বলেন স্টেট সিতে থাকা অবস্থায় আবার দুইটা পসিবিলিটি, ডাব্লিউ এর ভ্যালু জিরো হলে কি হবে, ডাব্লিউ এর ভ্যালু ওয়ান হলে কি হবে? এবার আমাকে বলেন স্টেট সিতে থাকা অবস্থা মানে কি, স্টেট সিতে থাকা মানে কি, অলরেডি কি আছে আপনার কাছে? স্টেট সিতে থাকা মানে কি, অলরেডি দুইটা ওয়ান আছে না আপনার কাছে? আছে কিনা বলেন তো? জি স্যার, স্টেট 3 মানে তো দুইটা ওয়ানই। অলরেডি দুইটা ওয়ান আছে, এই দুইটা ওয়ান থাকার পরে যদি আরেকটা ওয়ান পান, তখন কি হবে? স্টেট সিতেই আবার খেয়াল করেন আপনার দুইটা ওয়ান আছে, এরপরে যদি আরেকটা ওয়ান পান, তখন দুই রকমের পসিবিলিটি হতে পারে। এখানে দুইটা পসিবিলিটি, এটা একটু আমি বলি। দুইটা পসিবিলিটি কি বলেন তো? এই যে মনে করেন ওয়ান ওয়ান আছে, এর অবস্থায় আপনি আরেকটা ওয়ান পেয়ে গেলেন। এখন চিন্তা করেন আপনি যদি দুই রকমের সিকোয়েন্স আছে এখানে, একটা হচ্ছে ওভারল্যাপিং কনফিগারেশন, ওভারল্যাপিং কনফিগারেশন, আর একটা হচ্ছে নন ওভারল্যাপিং কনফিগারেশন। একটা হচ্ছে ওভারল্যাপিং কনফিগারেশন আর একটা হচ্ছে নন ওভারল্যাপিং কনফিগারেশন। নন ওভারল্যাপিং মানে কি বলেন তো? নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে আপনার একবার যদি সিকোয়েন্স যেটা পাওয়ার দরকার ছিল সেটা পেয়ে যাওয়ার পরে নতুন করে আবার শুরু করতে হবে, একদম শুরু থেকে সবকিছু কাউন্ট করা শুরু করতে হবে। এটা হচ্ছে নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে। আগে কি পাইছেন তার সে ধারও ধারবে না। নন ওভারল্যাপিং কনফিগারেশন যদি কোশ্চেনে বলে দেয়, তাহলে আপনি, তার মানে হচ্ছে আপনি যে সিকোয়েন্সটা পাওয়ার কথা সেটা পেয়ে যাওয়ার পরে এরপরে নতুন করে শুরু করবেন, সবকিছু নতুন করে শুরু করবেন। তার মানে নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে যদি আপনি দুইটা মানে সিকোয়েন্সটা পেয়ে গেলেন, মানে স্টেট সিতে আছেন অলরেডি মনে করেন, মানে দুইটা ওয়ান অলরেডি আছে, এবার যদি আবার ওয়ান পান, তাহলে সে কি করবে? নতুন করে শুরু করবে। নতুন করে মানে শুরু করলে কি, নতুন করে শুরু করলে ডাব্লিউ এর ভ্যালু ওয়ান হইলে কোন স্টেটে যাবে বলেন তো? ইনিশিয়াল স্টেট। এই ওয়ান ওয়ান State is the sir. স্টেট বিতে যাবে, কারণ স্টেট বি হচ্ছে একটা মাত্র ওয়ানের স্টেট। খেয়াল করেন, নন ওভারল্যাপিং এর কথা বলতেছি। নন ওভারল্যাপিং এ কি হয়, আপনি একবার আপনার ডিজায়ার সিকোয়েন্স পেয়ে যাওয়ার পরে সবকিছু নতুন করে রিস্টার্ট হবে, কোনো কথা নাই। রিস্টার্ট বলতে কিন্তু আমি ইনিশিয়ালে ব্যাক করার কথা বলতেছি না, মানে সবকিছু নতুন করে কাউন্ট করা শুরু করবেন। তাহলে আপনার কাছে অলরেডি, আপনি স্টেট সিতে আছেন মানে ওয়ান ওয়ান অলরেডি আপনার কাছে আছে, এরপরে যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পেয়ে যান, তার মানে কি হইলো? নন ওভারল্যাপিং যদি বলি তাহলে কি হবে? নতুন করে আবার শুরু করবেন না? তাহলে বলেন তো ওয়ান ওয়ান পাওয়ার পরে নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে যদি আরেকটা ওয়ান পান, তাহলে কোথায় যাবেন? একটা মাত্র ওয়ানের স্টেটে চলে যাবেন না?
জি স্যার। তাহলে একটা মাত্র ওয়ান স্টেট তো হচ্ছে কি, স্টেট বি। তাহলে খেয়াল করেন আমি এটা কার জন্য করতেছি, এটা এখন দেখাচ্ছি নন ওভারল্যাপিং এর জন্য। নন ওভারল্যাপিং মানে কি, একবার আপনার ডিজায়ার সিকোয়েন্স পেয়ে যাওয়ার পরে আপনি নতুন করে সবকিছু আবার নতুন করে আগের মতো কাউন্ট করা শুরু করে দিবেন। তাহলে স্টেট সি তে থাকার অবস্থায়, এই যে স্টেট সি তে থাকা অবস্থা মানে অলরেডি ওয়ান ওয়ান আছে, এই অবস্থায় যদি আরেকটা ওয়ান পান নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে, তাহলে এই প্রথম দুটো ওয়ান বাদ, এটা পেয়ে গেছেন, এটা হিসাব করা দরকার নেই। নতুন করে একটা ওয়ান পাইছেন, সে একটা ওয়ানের স্টেটে চলে যাবে, তাহলে একটা ওয়ানের স্টেট হচ্ছে কি, বি। বুঝতে পারছি? এতটুকু কি বুঝছেন সবাই? Yes, sir. হ্যাঁ, এখন আবার বলেন যে স্টেট সিতে আছেন, কিন্তু স্টেট সিতে মানে থাকা মানে অলরেডি ওয়ান ওয়ান আপনার কাছে আছে, এভাবে আমি যেভাবে বলছি এভাবেই চিন্তা করেন। স্টেট সিতে আছেন, অলরেডি ওয়ান ওয়ান আছে, দেন হোয়াটস নেক্সট? ওয়ান ওয়ান থাকার পরে যদি পরের ভ্যালু যদি আপনি ভ্যালু জিরো পান, তখন কি হবে বলেন তো? জিরো পাইলে ইনিশিয়াল। একদম ইনিশিয়ালে জোর দিবে, তাই না? ইনিশিয়ালে চলে যাবে, কারণ আপনি জিরো পাওয়া মানে আপনার কি এই দুইটা ওয়ান 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 সিকোয়েন্সের না একটা ওয়ান পাইলেন না দুইটা ওয়ান পাইলেন, কিছুই হলো না, তাহলে জিরো পাওয়া মানে সোজা ওইখানে চলে যাওয়া। তাহলে এই যে কনফিগারেশনটা করছেন, এটা কিসের জন্য করছেন, ওভারল্যাপিং নাকি নন ওভারল্যাপিং এর জন্য করছেন বলেন তো? So non-overlapping. নন ওভারল্যাপিং। তাহলে এটা মাথায় রাখেন, নন দুই রকমের কনফিগারেশন আছে পরীক্ষায়, নন ওভারল্যাপিং ওভারল্যাপিং ডিরেক্টলি বলেও দিতে পারে, অথবা কোশ্চেন এমন ভাবে দিবে যাতে আপনি বুঝতে পারেন। সেটা আমরা প্র্যাকটিস করতে গেলে দেখবো অনেক টাইপের কোশ্চেন আছে, আমি ডিসকাস করবো অবভিয়াসলি। তাহলে দেখেন নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে সবকিছু একবার আপনার ডিজায়ার্ড সিকোয়েন্স পেয়ে যাওয়ার পরে সবকিছু আবার নতুন করে কাউন্ট করা শুরু করুন। নতুন করে কাউন্ট করা বলতে আমি বুঝাচ্ছি না যে যাই হোক না কেন ইনিশিয়ালে চলে যাবেন, এটা কিন্তু আমি বলতেছি না। নতুন করে কাউন্ট করা বলতেছি বলতে বুঝাচ্ছি যে আগের ওয়ান ওয়ান মানে আপনার ডিজায়ার্ড সিকোয়েন্স পাইছেন শেষ, ওই আগের গুলো বাদ নতুন করে আবার নতুন করে মানে কাউন্ট করা শুরু করবেন। তাহলে দুইটা ওয়ান পাওয়ার পরে যদি আবার জিরো পান, তাহলে তো জিরো পাওয়া মানে কি ইনিশিয়াল স্টেটে চলে যাওয়া, কারণ আপনার ওয়ান ওয়ান সিকোয়েন্সের মধ্যে জিরো নাই, তার মানে শুরু করতে হবে নতুন করে। আর যদি দুইটা ওয়ান থাকা মানে সিটে থাকা অবস্থা যদি আপনি আবার আবার একটা ওয়ান পেয়ে বসেন, তাহলে তো একটা ওয়ান পাইছেন এই নতুন করে, তাহলে নতুন করে একটা ওয়ান পাওয়া মানে কি সেট বিতে যাওয়া। ঠিক আছে? তো ওইটা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে নন ওভারল্যাপিং। কিন্তু হোয়াট ইফ ওভারল্যাপিং বলে দিল, তখন কই যাবেন? এই ওভারল্যাপিং এর ব্যাপারটা আপনাকে বলতে, ওভারল্যাপিং হইলে এই জিনিসটা মানে মুছে দিলাম, কারণ ওভারল্যাপিং ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট আসবে। এখন আমি ওভারল্যাপিং করবো। ওভারল্যাপিং এর জন্য আচ্ছা আমি এই কোশ্চেনটা মুছে দিলাম, কারণ এই কোশ্চেনটার জায়গাটা বেশি হিজিবিজি করে ফেলবে আপনাদের। আপনার অলরেডি কোশ্চেনটা মনে আছে, আমি জানি। মুড টাইপ করতে বলছি, এফএসএম ডিজাইন করতে বলছি, যেখানে কিনা সিকোয়েন্স ডিরেক্ট করতে হবে ওয়ান ওয়ান। আচ্ছা, এবার যদি আমি ওভারল্যাপিং এর কথা বলি, যে ওভারল্যাপিং করতে করতে বলা মানে কি জানেন? ওভারল্যাপিং নন ওভারল্যাপিং শেষ, এটা আমি বুঝাই ফেলছি অলরেডি। ওভারল্যাপিং করতে বলা মানে হচ্ছে আপনার কাছে এর যে ডিজায়ার্ড সিকোয়েন্স অলরেডি আছে, এর পরের সিকোয়েন্সটা ডিজায়ার সিকোয়েন্সে থাকা অবস্থায় যদি নতুন করে একটা ওয়ান পান, ও চেক করবে এই ওয়ানের সাথে আগের যে আগের কোনোটার সাথে ওভারল্যাপিং করে দুইটা ওয়ান করা যায় কিনা। তাহলে দুইটা মানে আপনি সিতে আছেন, স্টেট সিতে আছেন, অলরেডি স্টেট সিতে থাকা অবস্থায় যদি আরেকটা ওয়ান পেয়ে যান, আরেকটা ওয়ান পাইলে কি এই ওয়ানটা তার ইমিডিয়েট আগের ওয়ানটার সাথে, ইমিডিয়েট আগের একটা মাত্র ঘর চেক করবে, আবারও বলতেছি ইমিডিয়েট একটা মাত্র ঘর চেক করবে, একটা জাস্ট একটা। এই ওয়ানটা তার আগের একদম ঠিক আগের ভ্যালুটা কি আছে সেটা যদি ওয়ান হয়, সে দুইটা মিলে চিন্তা করলে কি হয়ে গেল, আরেকটা ওয়ান ওয়ান হয়ে গেল না? হইলো কিনা? ওভারল্যাপিং করে ঠিক আগেরটা ঠিক একটা মাত্র ঘর আগে সে ওভারল্যাপিং করবেন, একটার বেশি ওভারল্যাপিং কিন্তু অ্যালাউড না। ঠিক আছে? আবার বলি, মনে করেন আপনি স্টেট সিতে আছেন, স্টেট সিতে থাকা অবস্থায় নতুন করে ডাব্লিউ এর ভ্যালু পাইলেন ওয়ান, তাহলে ও যদি ওভারল্যাপিং কনফিগারেশন বলে, তাহলে এই ওয়ানটার সাথে আপনি স্টেট সিতে থাকা মানে অলরেডি ওয়ান ওয়ান আছে, তাহলে স্টেট সিতে ওয়ান ওয়ানের এই ওয়ানটা আর নতুন করে যে ওয়ানটা পাইছেন, এই দুইটাকে ওভারল্যাপিং করলে কি হয়ে গেল, আবার ওয়ান ওয়ান সিকোয়েন্স হয়ে গেল কিনা? হয়েছে কিনা বলেন তো? কেউ একজন রেসপন্স করেন। হ্যাঁ স্যার। মানে ওয়ান ওয়ান পাওয়া গেছে, আরেকটা ওয়ান ওয়ান পাওয়া গেছে। Yes. নাকি? স্যার। জি বলেন, কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? নাফিসুর রহমান, আপনি কি আছেন নাফিসুর রহমান? ইয়েস স্যার। স্যার আমি রাস্তায় তো, সেই জন্য স্যার সাউন্ড ছিল, হঠাৎ করে আনমিউট হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আলিমুল রাজি, আপনি কি বুঝতেছেন? Yes, sir. ওকে, তাহলে এই যে ওভারল্যাপিং এর ব্যাপারটা কি বুঝতেছেন সবাই আপনারা? একটু বলেন তো, একটু কনফার্ম করেন তো বুঝা যাচ্ছে কিনা। তাহলে আপনি যে Yes, sir. হ্যাঁ, তাহলে এই যে নতুন করে একটা ওয়ান মানে স্টেসিতে থাকা অবস্থা মানে অলরেডি ওয়ান ওয়ান আছে, এই অবস্থা যদি আরেকটা ওয়ান পান, তাহলে আগেরটার সাথে টেনে এনে আপনি আরেকটা ওয়ান করতে পারেন, তাহলে টেনে আনলে কি হয়ে গেল, ওয়ান ওয়ান হয়ে গেল। তাহলে আলটিমেটলি ওয়ান ওয়ান মানে কি কোন স্টেটে আছে?
ওয়ানের স্টেট হচ্ছে স্টেট সি। তাহলে চিন্তা করেন, এখন এখানে এসে আবার চিন্তা করেন যে আপনি স্টেট সি তে আছেন, যদি ওভারল্যাপিং হয় তাহলে এই অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 1 পান তাহলে কি হলো, সেলফ লুপ। ঘুরে ফিরে আবার স্টেট সিতেই আসবে, কারণ স্টেট সিতে আছেন মানে কি অলরেডি 1 1 আছে। এই অবস্থায় যদি আরেকটা 1 পান তাহলে এই নতুন ওয়ানটা আগের ওয়ানের সাথে ওভারল্যাপ করে 1 1 হয়ে ঘুরে ফিরে আবার সেই স্টেট সিতেই আসবে, যদি ওভারল্যাপিং অ্যালাউ করেন আর কি, ওভারল্যাপিং কনফিগারেশন করলে তাহলে এখানে আসবে। আর স্টেট সিতে থাকা অবস্থা মানে 1 1 থাকা অবস্থা যদি পরেরটা শূন্য পান তাহলে শূন্যর সাথে তো ওয়ানকে ওভারল্যাপ করে আপনি আপনার ডিজায়ার সিকোয়েন্স পাচ্ছেন না, তাই না? তার মানে কি লাভ নাই, সোজা কোথায় চলে যাবে, স্টেট সিতে থাকা অবস্থা যদি ডাব্লিউ এর 0 পান ডাইরেক্ট ইনিশিয়াল স্টেটে চলে যাবে, তাই না? দেখেন তো, বুঝতে বুঝতে পারছেন কিনা জিনিসটা, আরেকবার বলি। 1 1 আপনার কাছে আছে, স্টেট সিতে থাকা অবস্থায় 1 1 আপনার কাছে আছে। এই অবস্থায় আপনি যদি আরেকটা ওয়ান পান তাহলে এই যে দেখেন তো, এই ওয়ানটাকে যদি তার ইমিডিয়েট ওয়ানের সাথে ওভারল্যাপ করান তাহলে কি হলো, দুইটা ওয়ান হলো কিনা, দুইটা ওয়ানের স্টেট কি আছে নাকি নাই, জি স্যার। আছে। তাহলে ওই স্টেটে চলে গেলেন। কিন্তু আপনি, আমি যেভাবে বলছি ওইভাবে চিন্তা করেন তাহলে দেখবেন পরীক্ষা হলে অনেক ইজি হয়ে যাবে। কিন্তু মনে করেন স্টেট সিতে থাকা অবস্থায় আপনি পাইলেন 0, তো 0 থাকলে আপনি ওভারল্যাপিং করেন, ওভারল্যাপিং করে দেখেন তো কি হয়। এই 0 সাথে আগের ওয়ানটা যদি ওভারল্যাপিং করেন 1 0 কি কোনো ডেডিকেটেড স্টেট আছে এখানে? না স্যার। না, তাহলে কোথায় যাবেন? ইনিশিয়াল ইনিশিয়াল স্টেট। এক্স্যাক্টলি, তার মানে শুধুমাত্র একটা একটা জিরো রিসেট মানে ইনিশিয়াল স্টেটে চলে যাবেন, তাহলে ইনিশিয়াল স্টেটে চলে গেলেন, দ্যাটস ইট। এটা হচ্ছে ওভারল্যাপিং এর ক্ষেত্রে। আপনার এটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম, তাহলে এই স্টেট ডায়াগ্রামটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। যদি বুঝতে পারেন তাহলে আমি এগুলাকে আরো আরো কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো, দেখাইলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে জিনিসটা, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। বাট তার আগে আপনাদেরকে এই কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা আপনাকে বললাম কি বলছি, যে ডিজাইনে এফএসএম টু আইডেন্টিফাই 1 1 সিকোয়েন্স, তাই না? মুড টাইপ এফএসএম টু আইডেন্টিফাই 1 1 সিকোয়েন্স। অনেক সময় মুড টাইপ এই কথাটা আপনাকে কোশ্চেনে বলে দিবে না, আপনাকে বুঝতে হবে দেখে যে এটা মুড টাইপ বলতেছে, ঠিক আছে? তো সেটা কিরকম হতে পারে, আমরা আসছি, আমরা স্টেট ডায়াগ্রাম পড়লাম, তো স্টেট ডায়াগ্রামের পরে বাকি জিনিসগুলো আসতেছি। কিন্তু তার আগে আমি বলে দিই, অনেক সময় যেটা হয় এই 1 1 ডিরেক্ট কোশ্চেনে বলে দিবে না যে এফএসএম মুড টাইপ এফএসএম ডিজাইন করো, যেটা কিনা 1 1 সিকোয়েন্স আইডেন্টিফাই করবে, শুধু বলে দিবে 1 1 আইডেন্টিফাই করো, কিন্তু সেটা অনেক কাহিনী করে বলবে। চিন্তা করেন, অনেক সময় আপনাকে কোশ্চেন এরকম একটা টেবিল দিয়ে দিবে, ঠিক আছে? এরকম একটা টেবিল কোশ্চেন আপনাকে দিয়ে দিবে, একটা টেবিল দিবে আপনাকে, টেবিলে এই যে এটা বলবে যে আপনাকে ক্লক, ঠিক আছে? টেবিল দিয়ে এটাকে দিবে ক্লক, এটাকে দিবে ডাব্লিউ, এটা হচ্ছে জেড, ঠিক আছে? এরকম অনেকগুলো গ্রিড থাকবে আপনার এখানে, এরকম গ্রিড থাকবে অনেকগুলো, হ্যাঁ। এটা হচ্ছে আপনার টেবিল কিন্তু, ঠিক আছে? এই ক্লকের ভ্যালু, এই ক্লক মানে একটা ইন্টার সাইকেল, ঠিক আছে? ক্লক 1 2 3 4, এটা কিন্তু একটা ওয়ান বলতে পুরো একটা ইন্টায়ার ক্লক বোঝাচ্ছে, ঠিক আছে? এই অবস্থায় আপনাকে আপনাকে মনে করেন এই স্টেট ডায়াগ্রামটা এভাবে দিবে যে 1 0 1 1 0, এটা আপনাকে দিয়ে দিবে, এই এই টেবিলটা আপনাকে পরীক্ষার হলে দিয়ে দিবে, ঠিক আছে? দিয়ে তারপরে আপনাকে বলবে 0 0 0 0 1, এতটুকু আপনাকে দিবে, দিয়ে আর কিছুই বলবে না, বলবে যে এবার এটা ডিজাইন করেন, কিছুই বলবে না, 1 1টাও বলে দিবে না, এটা যে 1 1 সিকোয়েন্স সেটাও বলবে না। আপনাকে দিবে শুধু এটা, এখানে লেখা থাকবে যে দিস ইজ দ্য টেবিল, দিস দিস ইজ এ টেবিল অফ এ এফএসএম, ঠিক আছে? অফ এ স্পেসিফিক এফএসএম, বলছে নাও ডিজাইন দ্য এফএসএম, দ্যাটস ইট, আর কিছুই বলবে না। এখন এটা দেখে, এই টেবিলটা দেখে আপনাকে সবার আগে কি আইডেন্টিফাই করতে হবে বলেন তো, যে সিকোয়েন্সটা কি, তাই না? সবাই কি বুঝতেছেন? এটা দেখে আপনাকে সবার আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্সটা কি আমার। আচ্ছা, সিকোয়েন্সটা হচ্ছে বেসিক্যালি এটা কিন্তু 1 1 সিকোয়েন্সই বলতেছে। এখন 1 1 সিকোয়েন্স যে বলতেছে এটা কিভাবে বুঝবেন, এটা এটা রুলস হচ্ছে, আমি বলছিলাম না যে আপনার মুড টাইপ এফএসএম ফার্স্ট নাকি মিলি টাইপ এফএসএম ফার্স্ট? মোটটাই। মুড টাইপ এফএসএম, না মুড টাইপ এফএসএম স্লো, মিলি টাইপ এফএসএম ফাস্ট, তাই না? তাহলে চিন্তা ইয়েস, করেন, একটা ওই, বেশি। হ্যাঁ ওই কথাটাতে আমরা ব্যাক করি, দেখেন যখন আপনার এই ডাব্লিউ এর ভ্যালু 1 তখন জেড এর ভ্যালু কি, 0। 0। তাহলে আপনার কি, আপনার যেই মানে যখন জেড এর ভ্যালু 1 হবে
তখন ইনপুটের সিকোয়েন্স কি সেটাই তো ম্যাটার করবে নাকি, জি স্যার। তাই না? হ্যাঁ। আচ্ছা, শুধু এতটুকু আচ্ছা, কোশ্চেন আরেকটা আরেকটা জিনিস অ্যাড করবে। আম, এখানে একটা ইরর আছে, ইররটা হচ্ছে কোশ্চেনে আরেকটা জিনিস বলে দিবে যে এটা দিস ইজ এফএস, দিস ইজ এ টেবিল অফ এ টু ডিজিট এফএসএম, বা আপনার অফ এফএসএম হুইচ হ্যাজ টু ডিজিট ইন ইচ সিকোয়েন্স, ঠিক আছে? মানে দুই ডিজিট যেটা আপনাকে স্পেসিফাই করে দিবে যে দুই ডিজিট এটা, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সিকোয়েন্সটা দুই দুই ডিজিটের, সিকোয়েন্স যে দুই ডিজিটের সেটা আপনাকে বোঝার জন্য যা যা দরকার সেটা আপনাকে বলে দিবে, কিন্তু ওই দুই ডিজিটটা কি সেটা আপনাকে বলে দিবে না, ঠিক আছে? তো এখানে আমি বলে দিলাম যে টু ডিজিট এফএসএম বা টু ডিজিট ডিজিট সিকোয়েন্স এফএসএম। তাহলে আপনি বুঝতে হবে যে দুইটা ডিজিট আসবে, ইনপুটের পরপর দুইটা ডিজিটের জন্য আউটপুটটা হাই হবে। তাহলে আপনি এরকম যদি আসে তখন আপনি খুঁজবেন যে আউটপুটটা কোথায় হাই আছে, তাহলে আউটপুট হাই হচ্ছে এখানে। তার মানে এই যেখানে আউটপুটটা হাই হচ্ছে তার আশেপাশে কোথাও একটা আপনার সিকোয়েন্সে লুকায় আছে, তাই না? তো এই মুড টাইপ এফএসএম এর ক্ষেত্রে মনে রাখবেন মুড টাইপ এফএসএম টা স্লো। স্লো বলতে মুড টাইপ এফএসএম এ আউটপুটটা পরে আপডেট হয়। আউটপুটটা কি হয়? পরে আপডেট হয়। আপনার যে সিকোয়েন্সটার জন্য এফএসএম ডিজাইন করছেন সেই সিকোয়েন্সটা যেই ক্লক পালসে পাবেন, ওই ক্লক পালসে আউটপুটটা আপডেট হবে না, তার পরের ক্লক পালসে গিয়ে আউটপুটটা আপডেট হবে। কথা বুঝাতে পারছি? কারণ হচ্ছে মুডটা ভেবেছেন একটু স্লো হয়। আবারও বলি, মুডটা ভেবেছেন স্লো। যেই ক্লক পালসে আপনার ডিজায়ার্ড ইনপুটটা পাবেন সেই এক্স্যাক্টলি এট এ টাইম সাথে সাথে আউটপুটটা হাই হয় না, আউটপুটটা হাই হয় তার ঠিক পরের ক্লক পালসে। তাহলে আপনি চিন্তা করেন আপনার এই যে ওয়ান ওয়ান পাইছেন, যেহেতু টু ডিজিট বলছে তার মানে দুইটা ডিজিটের বেশি আপনার এই সিকোয়েন্সে নাই, তাই না? টু ডিজিট এফএসএম যদি বলে দেয় তাহলে দুইটা আপনার দুইটার বেশি নাই। তাহলে এই যে ওয়ান ওয়ানের কথা চিন্তা করেন, এই ওয়ান ওয়ান যে পাইছেন, 3 নাম্বার ক্লক পালসে প্রথম ওয়ানটা পাইলেন, 4 নাম্বার ক্লক পালসে সেকেন্ড ওয়ানটা পাইলেন। এই যে 4 নাম্বার ক্লক পালসে কি হলো, আপনার ডিজায়ার্ড ক্লক পালসটা পেয়ে গেছেন ওয়ান ওয়ান, কিন্তু সাথে সাথে আউটপুটটা হাই হয়নি, আউটপুটটা তার পরের ক্লক পালসে গিয়ে হাই হয়েছে। তো এটা দেখেই বুঝতে পারবেন আপনি যেটা হচ্ছে আসলে ওয়ান ওয়ান সিকোয়েন্স এবং এটা মুড টাইপ এফএসএম। মুড টাইপ এফএসএম কিভাবে বুঝবেন? আপনাকে সবার আগে বলে দিবে যে এটা 2 বিট এফএসএম, ঠিক আছে? 2 বিট এফএসএম যখন আপনাকে বলে দিছে, 2 বিট এফএসএম যেহেতু বলে দিছে আপনাকে, তাহলে 2 বিট এফএসএম মানে আপনি বুঝতেছেন যে, তাহলে আপনি চিন্তা করেন এই যে 1 0 ধরলে কোথাও কি আশেপাশে আউটপুট হাই দেখতেছেন? কোথাও দেখতেছেন আউটপুট কোথাও হাই? না স্যার। না। তাহলে এই যে 1 0 হওয়ার সম্ভাবনা নাই, তাই না? তাহলে না। 1 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে তাতে যান আপনি 0 1 0 1 এর আশেপাশে কোথাও আউটপুট জেড এর ভ্যালু হাই দেখতেছেন? জেড এর ভ্যালু এখানেও জিরো, এখানেও জিরো, তাই না? আমি আবারও বলছি যে মুড টাইপ এফএসএম হচ্ছে কি হবে, আপনার ডিজায়ার্ড টাইপ মানে ডিজায়ার্ড সিকোয়েন্স পাওয়ার ঠিক পরের ক্লক পালসে আউটপুট হাই করে দিবে। এটা হচ্ছে মুড টাইপ। ওকে, তাহলে আপনি দেখেন তো, এই যে 0 1 যদি ধরেন তাহলে এই যে পরের ক্লক পালসে আছে জিরো, তার মানে কি 0 1 আপনার সিকোয়েন্স না? 0 1 সিকোয়েন্স হলে এখানেই তো আউটপুট হাই হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তাহলে একটা ডিজায়ার্ড সিকোয়েন্স না এটা, তাহলে এটাও বাদ। আপনার সিকোয়েন্স 0 1ও না। তারপরটাতে আসেন 1 1 চিন্তা করেন, এই যে 1 1 যদি চিন্তা করেন দেখেন তো 1 1 পাওয়ার ঠিক পরের ক্লক পালসে কি হয়েছে? 1 1 এর লাস্ট ওয়ানটা পাইছেন কত? 4 সাইকেলে, ঠিক। তাহলে 4 সাইকেলে আপনার ডিজায়ার সিকোয়েন্স পেয়ে গেছেন। থার্ড সাইকেলে ডিজায়ার সিকোয়েন্সের প্রথম ওয়ানটা, ফোর্থ সাইকেলে এসে পরের ওয়ানটা, তাহলে দুটো ওয়ান পেয়ে গেছেন 4 সাইকেলেই। তাহলে ফিফথ সাইকেলে গিয়ে আউটপুটটা হাই হয়ে গেছে। তাহলে আপনার ডিজায়ার ডিজায়ার সিকোয়েন্স বুঝা গেছে যে 1 1 যে, এটা কি ধরতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা স্যার, যদি মুড টাইপ না হয়ে অন্য টাইপ হইতো হ্যাঁ, তখন কি? আসতেছি আসতেছি, হ্যাঁ। এটা এটা এখন বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন মুড টাইপ এফএসএম না হয় যদি আপনাকে এটা মিলি টাইপ হতো তাহলে কি হতো? মিলি টাইপ এফএসএম বলছে কি ফাস্টার না? মিলিটারি এফএসএম হচ্ছে ফাস্টার, যখনই ডিজায়ার্ড সিকোয়েন্স পাবেন সাথে সাথে আউটপুট হাই, একদম সাথে সাথে সেম ক্লক পালসে। তাহলে এই যে মুড মিলিটারি হলে আউটপুটটা আসলে এখানেই হাই হয়ে যেত, এই যে এখানে আউটপুটটা হাই। তাহলে চিন্তা করেন মিলিটারি হলে কি হয়েছে, এই যে আউটপুটটা যেখানে হাই, একদম ইনস্ট্যান্টলি আউটপুটটা হাই হয়ে গেছে, ঠিক আছে? স্যার কিন্তু এখানে আমরা বুঝবো কি করে মুড টাইপ না মিলি টাইপ? কারণ এখানে হচ্ছে যদি মুড টাইপ ধরি তখন হচ্ছে আমরা সিকোয়েন্স দিলাম 0 1, আর মিলি টাইপের জন্য তখন সিকোয়েন্স দিলাম 1 1। হ্যাঁ, সো এক্ষেত্রে দুটেই শুনেন, এক্ষেত্রে আপনি দুটা পসিবিলিটি আসবে। যদি আপনি মুড টাইপ ধরেন, সরি মিলি টাইপ ধরেন, তাহলে এই যে 1 1 সিকোয়েন্স আসবে, তাই না? যদি মিলি টাইপ ধরেন, কারণ মিলি টাইপ হচ্ছে কি যখনই ডিজায়ার সিকোয়েন্স পান তখনই আউটপুটটা হাই আপডেট হয়ে হাই হয়ে যায়। তার মানে যদি মিলি টাইপ ধরেন তাহলে এই যে 1 1ই তো হচ্ছে আপনার কি সিকোয়েন্স, তাই কি না? জি স্যার, মানে আগের এক্সাম্পলও যদি যাই তখন হচ্ছে আগেরটা মিলি টাইপ যদি আমি ওয়ান আগেরটা বাদ ওয়ান দেন। ওয়ান জি।
মানে ওয়ান আগেরটা বাদ, জিরো হইতো। না আচ্ছা আচ্ছা। আগেরটা বাদ দেন, আমি আপনাকে এটা বলি, আমি বুঝতেছি আপনার কোশ্চেনটা, আমি বুঝতে পারছি। এবার দেখেন, যদি মনে করেন এটাই আপনার কোশ্চেন, আগেরটা বাদ দেন, এটাই আপনার কোশ্চেন, তাহলে আপনি যদি মিলি টাইপ হইতো, তাহলে এই ওয়ান ওয়ান সিকোয়েন্সের জন্য আউটপুট সাথে সাথে হাই হয়ে গেছে, তাহলে আপনার সিকোয়েন্স হইতো কি ওয়ান ওয়ান। আর স্যার ওয়ান ওয়ান। কিন্তু এটা তো আরেকটা, আপনি যেটা বলতে চাচ্ছেন স্যার, এটা তো এমনও হইতে পারে আমি জিরো ওয়ান সিকোয়েন্সের জন্য মুড টাইপ ধরে ওয়ান পাচ্ছি, তাহলে আমার সিকোয়েন্স, মানে মুড টাইপ ধরলে আমার সিকোয়েন্স জিরো ওয়ান হয়ে গেছে, এটাই বলতে চাচ্ছেন না? ইয়েস স্যার, ইয়েস স্যার, হুম। ইয়েস। হ্যাঁ, মানে দুটা পসিবিলিটি, এটাকে আপনাকে কোশ্চেন এটা ক্লারিফাই করে দিবে, এতটুকু বোঝার জন্য কোশ্চেন দেওয়া থাকবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, কোশ্চেনে হিন্টস ড্রপ করে দিবে। সেই হিন্টস গুলা কি আমরা ওকে একটু পরে আসতেছি, বুঝা গেছে? জাস্ট আপনাদেরকে আমি ইয়েস এটা, স্যার। এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হয়েছে এটা, যে মিলি টাইপের ক্ষেত্রে, সরি মুড টাইপের ক্ষেত্রে আপনার ডিজায়ার্ড সিকোয়েন্স পাওয়ার সাথে সাথে আউটপুটটা হাই হয় না, তারপরের ক্লক পালসে আউটপুটটা হাই হয়, বুঝানো গেছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। আর মিলি টাইপের ক্ষেত্রে যখনই ডিজায়ার্ড সিকোয়েন্স পাবেন একদম ইমিডিয়েটলি সেম ক্লক পালসে আউটপুট হাই হয়ে যাবে, একদম নগদে ইনস্ট্যান্টলি। বুঝতে পারছি এটা? আচ্ছা, এই জিনিসটা রেকর্ডিং থাকলো, ভালো করে দেখে ইয়া করবেন এটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা এই টাইপের কোশ্চেন থাকে, আমি আগে থেকে ডিসক্রাইব করলাম, পরে যখন প্র্যাকটিস করবো তখন দেখবেন এই জিনিসগুলো আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে ওয়ান ওয়ান সিকোয়েন্স আইডেন্টিফাই করছি, এবার ধরেন চলেন আমি এবার ওয়ান ওয়ান সিকোয়েন্স না, আমি এবার কথার কথা চলেন আমি আপনাদেরকে জিরো জিরো সিকোয়েন্স, সরি জিরো ওয়ান সিকোয়েন্সটা আইডেন্টিফাই করে দেখাই। এখন আপনাকে নতুন করে এফএসএম ডিজাইন করতে বললাম, মিলি টাইপ আজকে আজকে আপনাদেরকে আমি ডিজাইন করা শিখাবো না, আজকে আমি শুধু মুড টাইপ পড়াবো। বাট মিলি টাইপের সাথে মুড টাইপের বেসিক ডিফারেন্স গুলো কোন কোন জায়গায় হচ্ছে সেগুলো বলে দিছি, রাইট? যাতে করে আপনাদের পরে মিলি টাইপটা বুঝতে সুবিধা হয়। তাহলে মুড টাইপ আর মিলি টাইপের মধ্যে ফার্স্টার হচ্ছে কি মিলি টাইপ। কেন ফার্স্টার? কারণ মিলি টাইপ আপনার ডিজায়ার সিকোয়েন্স যখনই পাবেন ঠিক সেম ক্লক পালসে আউটপুটটা হাই করে দেয়, তাই ফার্স্ট। আর মুড টাইপের ক্ষেত্রে পরের ক্লক পালসে আউটপুটটাকে হাই করে, তার মানে ও একটু স্লো, সোজা কথা। মুড টাইপের ক্ষেত্রে কয়টা স্টেট লাগবে সেটা বলে দিছি, মিলি টাইপের ক্ষেত্রে কয়টা স্টেট লাগবে সেটাও বলে দিছি, ঠিক আছে? এবার বলেন, আপনাকে আমি বললাম যে জিরো ওয়ান সিকোয়েন্সটাকে আইডেন্টিফাই করতে বললাম, জিরো ওয়ান সিকোয়েন্সটাকে আইডেন্টিফাই করতে বললাম ইউজিং মুড টাইপ এফএসএম। তাহলে বলেন তো কয়টা স্টেট হবে? তিনটা। তিনটা স্টেট, কারণ ডিজিট আছে কয়টা? দুইটা, জিরো একটা ডিজিট, ওয়ান একটা ডিজিট, তাহলে দুইটা ডিজিট সাথে নাম্বার অফ ডিজিট প্লাস ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা, টোটাল স্টেট সংখ্যা। তাহলে তিনটা ডিজিট, তিনটা স্টেট। তাহলে তিনটা স্টেটের প্রথম স্টেটটা কি হবে বলেন তো? ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট, মনে করেন স্টেট, এক্স্যাক্টলি, ভেরি গুড। স্টেট এ, এটার নাম দিলাম ইনিশিয়াল স্টেট, ঠিক আছে? ইনিশিয়াল, ওকে। ইনিশিয়াল স্টেটে জেড ইকুয়ালস টু কত? জিরো। জিরো। আচ্ছা, এবার বলেন সেকেন্ড, আপনার টোটাল তিনটে স্টেট হবে, প্রথম স্টেটটা ইনিশিয়াল স্টেট, যেটা নাম দিলাম স্টেট এ, পরের স্টেটটা কি হবে? জিরো ওয়ান এর স্যার মধ্যে এ জিরো ওয়ান, জিরো। জিরো ওয়ান। এক্স্যাক্টলি জিরো ওয়ান পাইতে হলে প্রথমে জিরো পাইতে হবে, তাই নাকি? তাই কিনা বলেন তো? জি স্যার, ইয়েস। জিরো ওয়ান যদি সিকোয়েন্সটা পাইতে চান প্রথমে জিরো পাইতে হবে, তাহলে ইনিশিয়াল স্টেট তো গেল, তারপরের স্টেট হচ্ছে স্টেট বি। স্টেট বি হচ্ছে একটা মাত্র জিরোর স্টেট, এবং একটা মাত্র জিরো পাইলে কি আউটপুট হাই হবে না লো হবে? লো। আউটপুট লো। তাহলে এখানেও জেড ইকুয়ালস টু জিরো, এখানেও জেড ইকুয়ালস টু জিরো। আমি ভিতরে, আচ্ছা এখানে না লিখি, হিজিবিজি হয়ে যাবে, যেখানে আছে এখানেই থাকুক। এইবার বলেন, তাহলে তিনটা স্টেটের মধ্যে একটা স্টেট হলো স্টেট এ বা ইনিশিয়াল স্টেট, এখানেও জেড ইকুয়ালস টু জিরো। পরের স্টেট হচ্ছে কি জিরো ওয়ান, এর জিরো ওয়ান পাইতে হলে প্রথমে একটা জিরো পাইতে হবে, তাহলে একটা মাত্র জিরোর জন্য একটা স্টেট, সেটা হচ্ছে স্টেট বি, সেখানেও জেড ইকুয়ালস টু জিরো। তারপরে লাস্ট স্টেট যেটা স্টেট সি, স্টেট সি কি হবে বলেন তো? জিরো ওয়ান। জেড ইজ কত ওয়ান। জিরো এবং ওয়ান, জিরো ওয়ানের জন্য ডেডিকেটেডলি একটা স্টেট, শুধু জিরো ওয়ানের জন্য। এখানে আউটপুট কি হবে? ওয়ান। আউটপুট ওয়ান হবে, তাই না? ইয়েস। কারণ আপনার ডিজায়ার্ড সিকোয়েন্স পেয়ে গেছেন, তো ডিজায়ার্ড সিকোয়েন্স মানে কি জিরো ওয়ান পাইলে আউটপুটটা সেদিকে হাই হয়ে গেছে, ঠিক আছে? এবার ট্রানজিশন গুলা খেয়াল করেন, এখানে ইনিশিয়াল স্টেট রিসেট করলাম, এই রিসেট বাটন দিয়ে দিলাম, রিসেট করলে আমার ইনিশিয়াল স্টেটে আসবে। বলেন তো ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায়, মানে আপনার কিছুই নাই, ব্ল্যাঙ্ক, এখন স্টেট এ তে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো পান, কোথায় কোন স্টেটে যাবে? বি। বি না? কারণ কি ডাব্লিউ এর ভ্যালু জিরো পাওয়া মানে কি আপনার প্রথম, আপনার সিকোয়েন্স হচ্ছে জিরো ওয়ান, এই সিকোয়েন্সের প্রথম জিরোটা পেয়ে গেছেন। যদি ইনিশিয়াল স্টেট থাকা অবস্থায় প্রত্যেকটি স্টেট থেকে কয়টা পসিবল ওয়ে আসবে? দুইটা, জিরো এবং ওয়ান, তাই না? ডাব্লিউ ভ্যালু জিরো, ডাব্লিউ ভ্যালু ওয়ান, এটা হচ্ছে নর্মাল সিনারিও। এটার থেকে এক্সট্রাঅর্ডিনারি সিনারিও আছে, সেটা পরে দেখাবো। তো মনে করেন স্টেট এতে থাকা অবস্থায় ডাব্লিউ ভ্যালু জিরো হলে একটা জিরো পেয়ে গেছেন, তাহলে একটা জিরোর জন্য একটা জিরো তো আপনার লাগবে, দেখছেন একটা জিরো ডেডিকেটেড স্টেট অলরেডি আছে আপনার কাছে, তাহলে এই স্টেটে চলে যাবে। আর যদি ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় ডাব্লিউ ভ্যালু ওয়ান পান, তাহলে কি হবে? সেলফ লুপ। ইনিশিয়াল স্টেটে লুপ ব্যাক করবে। কেন বলেন তো? কারণ শুধুমাত্র একটা ওয়ানের জন্য কি কোনো স্টেট আছে আপনার এখানে? দেখেন তো,
শুধুমাত্র একটা না স্টেটের জন্য স্যার। কোনো স্টেট আছে? কোনো স্টেট কিন্তু নাই। এই জন্যই আগে ইম্পর্টেন্ট স্টেট না সংখ্যা কি কি, স্টেট গুলা কি কি সেগুলা বের করে লিখে ফেলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা এফএসএম এর ক্ষেত্রে। তাহলে আমি কিন্তু সবার আগে লিখে ফেলছি তিনটা স্টেট কি। একটা স্টেট শুধুমাত্র ইনিশিয়াল স্টেটটা, এটাতে কিছুই নাই। স্টেট বি একটা মাত্র শূন্যর স্টেট। স্টেট সি শূন্য এবং একের স্টেট, তাই না? লিখে ফেলছি। তাহলে আপনি ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পান, একটা ওয়ানের কি কোনো স্টেট দেখা যাচ্ছে যে যেখানে যাবেন? নাই তো। তাহলে না, কোনো স্টেট নাই মানে কি কোথায় আসতেছেন? লুপ ব্যাক করে ইনিশিয়ালে চলে আসছেন। বুঝে গেছে? আর ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো পান, তাহলে আপনার এই যে একটা মাত্র জিরোর জন্য একটা ডেডিকেটেড স্টেট রেখেই দিয়েছেন স্টেট বি। স্টেট বিতে তাহলে হয়ে গেল। এবার স্টেট বিতে আসেন, এখন আপনি আছেন স্টেট বিতে। স্টেট বিতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো পান, কি হবে? স্যার বিতেই থাকবে না? বিতে থাকবে, তাই না? কেন বলেন তো? জি কারণ স্যার। স্টেট বিতে থাকা মানে অলরেডি আপনার কাছে জিরো আছে। এই অবস্থায় যদি আপনি আরেকটা জিরো পান, তাহলে কোনো আপনি কোনো দিকে কি মুভ করতে পারলেন? না স্যার, ওখানে থাকবে। জিরো জিরো, তাই না? আচ্ছা, এটা এটা এইভাবে চিন্তা করেন। আপনি ইনিশিয়াল স্টেটে আছেন, সরি স্টেট বিতে আছেন, মানে একটা জিরো আপনার কাছে অলরেডি আছে। এরপরে আপনি আরেকটা জিরো পাইলেন, তাহলে টোটাল কি হলো? দুইটা জিরো। দুইটা জিরোর কি কোনো স্টেট আছে? না স্যার, দুইটা জিরো নেই। কোনো না, দুইটা জিরো কোনো স্টেট আছে কিনা আমি বলতে জাস্ট মিলাই নেন। দুইটা জিরোর কোনো স্টেট আছে? না স্যার, দুইটা জিরো নাই। নেই। তাহলে চিন্তা করেন দুইটা জিরো যদি কোনো স্টেট না থাকে, তাহলে একটা জিরোর কোনো স্টেট আছে কিনা সেটা চেক করেন। একটা জি জিরোর স্যার, কোনো আছে বি। আছে। এক্স্যাক্টলি, তাহলে এখানে লুপ ব্যাক করুন। এভাবে কেন বলতেছি একটু পরে দেখবেন, এই জিনিসটা আপনার অনেক হেল্প করবে। ঠিক আছে? তাহলে জিরো থাকলে এখানে চলে আসেন। এরপরে যদি আপনি ইনিশিয়ালি মানে সরি স্টেট বিতে আছেন, মানে জিরো আপনার কাছে আছে, এই অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান হয়, তাহলে কি হবে? জিরো ওয়ান হইলো। জিরো ওয়ানের কি কোনো স্টেট আছে ডেডিকেটেড? জি স্যার, সি। সি, তাহলে সিতে চলে যাবেন। ওকে, এতটুকু হয়ে গেল। এবার শেষ। এবার আপনি আসবেন স্টেট সিতে আসবেন। স্টেট সি, স্টেট সিতে আসছেন। স্টেট সিতে থাকা অবস্থায়, স্টেট সিতে থাকা মানে কি অলরেডি শূন্য এক আপনার কাছে আছে। আমরা নন ওভারল্যাপিং পড়বো। কি পড়বো এখন? নন ওভারল্যাপিংটা পড়বো, মানে আমরা ওভারল্যাপিং কাউন্ট করবো না। স্টেট সিতে আছেন মানে আপনার কাছে জিরো ওয়ান অলরেডি আছে। জিরো ওয়ান থাকার অবস্থায় যদি আপনি আরেকটা জিরো পান, নন ওভারল্যাপিং কিন্তু। নন ওভারল্যাপিং মানে কি? এই আগের জিরো ওয়ান কাউন্টই করবেন না, এটা বাদ। তাহলে জিরো ওয়ান থাকা অবস্থায় আরেকটা জিরো পেয়ে গেছেন, তাহলে কি হইলো? কয়টা জিরো হইলো? স্যার একটা জিরো। নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে কিন্তু যেটা পাইছেন সেটা শেষ, নতুন করে আবার শুরু করতে হবে। মানে স্টেট সি থেকে আবার নতুন করে কাউন্ট করবেন, যে জিরো পাইছেন নামাবেন। তাহলে স্টেট নন ওভারল্যাপিং মানে স্টেট সিতে আছেন, মানে জিরো ওয়ান আছে আপনার কাছে। জিরো ওয়ান থাকা অবস্থায় আবার ওয়ান পেলেন, তাহলে জিরো ওয়ান জিরো হলো। জিরো ওয়ান তো স্টেট সি এর জন্য আসছে, তাই এটা বাদ, এটা চিন্তা করবো না। তাহলে বাকি রইলো কি? একটা মাত্র জিরো। তাহলে একটা মাত্র জিরোর কি কোনো স্টেট আছে? স্যার বি আছে। বি। তাহলে কোথায় চলে যাবেন? সোজা বিতে। এভাবে চিন্তা করেন, ভুল হওয়ার সম্ভাবনা একদম শূন্যের কোঠায় নেমে যাবে যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারেন। এবার দেখেন, স্টেট সিতে আছেন, জিরো ওয়ান আছে আপনার কাছে, এই অবস্থায় পেয়ে বসছেন ওয়ান। তাহলে কি? নন ওভারল্যাপিং। কিন্তু নন ওভারল্যাপিং মানে কি? এই যে জিরো ওয়ান যে স্টেট সিতে যে আছেন সেটা আপনি হিসাবই করবেন না, এটা জিরো, নতুন করে আবার কাউন্ট করবেন, যেহেতু নন ওভারল্যাপিং। তাহলে বাকি রইলো কি? শুধুমাত্র একটা ওয়ান। একটা ওয়ানের কি কোনো ডেডিকেটেড স্টেট আছে? না স্যার। তাহলে কোথায় যাবে? স্যার ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট। ডেডিকেটেড কোনো স্টেট না থাকা মানে সেটা ইনিশিয়াল স্টেটে যাওয়া। এটা নন ওভারল্যাপিং এর জন্য। বুঝতে পারছি এবার? জি স্যার। আমি জানি না বাকিদের কি অবস্থা, বাকিরা কি আসলে বুঝতেছেন কিনা, বাট যারা মনোযোগ দিচ্ছেন তারা আমি শিওর বুঝতেছেন। তো না বুঝলেও তারা একটু বুঝে নেন। আমি আমি আই থিঙ্ক আপনারা বুঝে নিচ্ছেন যারা বুঝার। আর বাকি এমন কি আছেন যে যারা বুঝতেছেন না, একটু হ্যান্ড রেজ করেন তো। মানে আমার দ্বারা তো সবাইকে 34 জনকে ধরে ধরে জিজ্ঞাসা করা সম্ভব না। অফলাইন ক্লাস হলেও তো আমি আপনার চেহারা দেখে কিছুটা হলে আন্দাজ করতে পারতাম। কিন্তু অফলাইন অনলাইন ক্লাসের এই একটা অসুবিধা, আমি আপনাদের চেহারা দেখতে পাই না, তো আমি বুঝতেছি না আপনারা বুঝতেছেন না কিনা, নাকি বুঝেন নাই। বাট এগেইন আপনাদের টাইম খুবই লিমিটেড। যদি ভালো করে আমি পড়াইতে চাই তাহলে আমাকে অনলাইন ক্লাস দিতেই হবে। অনলাইন ক্লাসে পড়াই ফেলে রেকর্ডিংটা থাকলো। পরে যদি অফলাইন ক্লাসে প্রবলেম গুলো বললেন যে কোন জায়গাটা বুঝেন নাই, তখন আমার জন্য সহজ হবে। বুঝেন না এমন কি আছে? একটু হ্যান্ড রেজ করেন তো, আমরা একটু শুনি। কারণ এরপরে আমি আর এটা দেখাবো না, আমি এরপরে নেক্সট স্টেপে চলে যাবো। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করতেছেন? ক্লাস আর কতক্ষণ হবে স্যার? 8, 10, 15 মিনিটস। হবে স্যার। ওকে। আচ্ছা, এবার এটা তো পড়লাম নন ওভারল্যাপিং এর জন্য। তাহলে এবার যদি ওভারল্যাপিং এর জন্য পড়ি, তাহলে চিন্তা করেন ওভারল্যাপিং মানে কি? আমার আগেরটার সাথে ওভারল্যাপ করবে। তাহলে চিন্তা করেন আমি স্টেজ সি তে আছি, তাহলে ওভারল্যাপিং নাকি নন ওভারল্যাপিং সেটা এফেক্ট করতেছে কাকে? একদম লাস্ট স্টেটে গিয়ে এফেক্ট করতেছে, তাই না? হ্যাঁ।
তাহলে এখন বলেন স্টেট, এটা ওভারল্যাপিং, এখন কিন্তু ওভারল্যাপিং এর জন্য করবো, তাহলে স্টেট সিতে আছে মানে আপনার কাছে অলরেডি 0 1 আছে। অলরেডি 0 1 থাকা অবস্থায় যদি আপনি জিরো পান, অলরেডি 0 1 থাকা যদি আপনি জিরো পান, তাহলে কি এই জিরো আর আগের জিরোটা মিলে কি হইলো? এই জিরো আর আগের জিরো ওভারল্যাপিং অ্যালাউ করতেছে আপনাকে, আপনি ট্রাই করে দেখেন, সমস্যা নেই তো। তাহলে এই জিরো আর তার আগে একটা ওয়ান মিলে কি হলো? ওয়ান। 1 0। ওয়ান জিরোর কি কোনো স্টেট আছে? না। নাই কিন্তু, তাহলে কোথায় যাবেন? ইনিশিয়াল তো শেপ। বিতে। না, এই যে চিন্তা করেন 1 0 কোনো স্টেট নাই, কিন্তু ওয়ান বাদ দিয়ে দেন, মানে পসিবল সবগুলো অপশন চেক করেন, 1 0 ওভারল্যাপিং করলেন, করার পরে কি আসছে? 1 0 আসছে, 1 0 কোনো স্টেট নাই, ওকে বাদ। তাহলে শুধুমাত্র শুধুমাত্র জিরো দিয়ে চিন্তা করে দেখেন, যেহেতু ওভারল্যাপিং করে 0 0 স্টেট। লাভ হচ্ছে, এক্স্যাক্টলি কোনো লাভ হচ্ছে না, তার মানে শুধু শুধু জিরোটা দিয়ে খেয়াল করেন। প্রথমে আপনি ওভারল্যাপিং করে ট্রাই করলেন যে নাই, তাহলে কি এবার ট্রাই করবেন কি? আচ্ছা, একটা মাত্র দিয়ে কি কাজ হচ্ছে কিনা, শুধু জিরোটা দিয়ে কি কোনো কোথাও কোথাও যাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখলেন যাওয়া যাচ্ছে, তো যে এখানে যদি এখন এখানে যদি আপনি একটা মাত্র, এবার আসেন হোয়াট ইফ যে জিরো দিয়েও কিছু করা যাচ্ছে না, তখন কই যাবেন? তখন ইনিশিয়ালি আসেন, মনে করেন এখানে অলরেডি আপনার কাছে 0 1 আছে, এই অবস্থায় আপনি কি পাইলেন? নতুন করে ওয়ান পেয়ে বসছেন। ওয়ান পেয়ে বসছেন মানে কি আপনার ওভারল্যাপিং এর অপশনটা আপনার কাছে আছে, রাইট? তাহলে এই ওয়ানেরটা আগের ওয়ানের সাথে মিলাইলে কি হলো? 1 1। ওয়ান ওয়ান ওয়ানের কি কোনো ডেডিকেটেড স্টেট আছে? না। একটু আগে যিনি ভুল করছিলেন আপনার নামটা আমি জানি না, আপনি বলেন তো, ওয়ান ওয়ানের কি কোনো ডেডিকেটেড স্টেট আছে? না স্যার, 1 1 এর নাই। নাই। তাহলে এবার একটা মাত্র ওয়ান দিয়ে করা যায় কিনা দেখেন, একটা মাত্র দুইটা মাত্র ওয়ানের কোনো স্টেট যেহেতু পাচ্ছেন না, তাহলে একটা মাত্র ওয়ানের কি কোনো স্টেট আছে? না স্যার, একটা মাত্র 1 এরও নেই। সেটাও নাই, তাহলে কোথায় চলে যাবো? স্যার এই পার্টিকুলার কেসের জন্য তো তাহলে ওভারল্যাপিং এন্ড নন ওভারল্যাপিং সেম সেমই হয়ে যাবে। হচ্ছে, কাইন্ড অফ সেমই হচ্ছে এখানে, এক্স্যাক্টলি কাইন্ড অফ সেমই হচ্ছে। বুঝতে পারছি আপনাদেরকে? এক্ষেত্রে জি স্যার। ওভারল্যাপিং নন ওভারল্যাপিং সেম হচ্ছে, এটা মাঝে মাঝে হয়ে যায়, তো ইটস ওকে। আপনি মুখস্থ না করে যদি সিস্টেমেটিক্যালি যান, তাহলে আপনার জন্য খুবই সহজ হবে জিনিসটা। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। এবার আমি ওভারল্যাপিং নন ওভারল্যাপিং কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি এক্স্যাক্টলি এইভাবেই পরীক্ষার হলে করবেন, কারণ হচ্ছে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। ওই যে প্রত্যেকটা ওভারল্যাপিং আছে, আপনি ওভারল্যাপিং ট্রাই করেন, ওভারল্যাপিং করে গ্রুপিং করে কি কোনো কিছু কোনো মানে ভায়াবল কোনো যদি স্টেট থাকে ওই স্টেটে যাবেন, যদি ওভারল্যাপিং করে কোনো স্টেটে যাওয়া যাচ্ছে না, তখন দুইটা ওভারল্যাপিং না করে চেষ্টা করবেন যাচ্ছেন কিনা, যদি সেটাও না যায় তখন ইনিশিয়ালি ব্যাক করবেন। আচ্ছা এবার বলেন, আমি আপনাকে বললাম 0 0 সিকোয়েন্সটাকে আইডেন্টিফাই করতে বললাম, 0 0, আমি এটা শুরুতে করে চাই। 0 0 মানে কি মুড টাইপ বললাম, তাহলে আপনার তিনটা স্টেট হবে, তাই না? স্টেট নাম্বার, স্টেট এ, এটা হচ্ছে ইনিশিয়াল, রিস্টার্ট করলাম, ঠিক আছে, রিসেট, সরি রিসেট করলাম, রিসেট করলে আমার এখানে আসবে। আর আরেকটা স্টেট কি, স্টেট বিটা কি হবে বলেন তো? স্যার 0। হ্যাঁ, তো স্টেট বি হচ্ছে কি একটা মাত্র জিরোর স্টেট না? জি স্যার। একটা মাত্র জিরোর স্টেট এটা, হ্যাঁ, স্টেট বি। তারপরে হলো কি স্টেট সি, কি দুইটা মাত্র জিরোর স্টেট না? এটা কিভাবে বের জি করছেন? স্যার। আপনার সিকোয়েন্স থেকে আপনি বের করবেন, আপনার 0 0 সিকোয়েন্স আছে, 0 0 সিকোয়েন্সের জন্য একটা জিরো লাগবে, তারপর দুইটা জিরো লাগবে, তাই একটা জিরোর জন্য দুইটা জিরো পাওয়ার শর্ত হচ্ছে আগে একটা জিরো পাইতে হবে, তাই একটা জিরোর জন্য একটা স্টেট, দুইটা জিরো মিলে আরেকটা স্টেট। তাহলে বলেন তো এই একমাত্র স্টেট টিতে গিয়ে জেড ইকুয়ালস টু ওয়ান হবে, বাকি সবগুলোতে জেড কি হবে? জিরো। 0। জিরো। এখানেও জেড ইকুয়ালস টু জিরো। এবার আসেন আপনি করেন, ডাব্লিউ এর ভ্যালু যদি শুরুতেই যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো পান, তাহলে কি হবে? একটা জিরো পেয়ে গেছেন, তাহলে একটা জিরোর স্টেটে ডাব্লিউ ইকুয়ালস টু ইনিশিয়াল থেকে যদি ডাব্লিউ ভ্যালু জিরো পান, একটা স্টেট, একটা জিরো পেয়ে গেছেন, আপনার সিকোয়েন্সে 0 0 মধ্যে একটা জিরো পেয়ে গেছেন, তাহলে একটা জিরো চলে গেলেন। শুরুতে যদি ডাব্লিউ ভ্যালু ওয়ান পান, ওয়ান শুধুমাত্র ওয়ানের জন্য কি কোনো ডেডিকেটেড স্টেট আছে এখানে? না। নাই, তাহলে না ইনিশিয়াল স্যার। স্টেটে ব্যাক করছেন, ওকে ডান। এবার স্টেট বিতে আসেন, স্টেট বিতে আসেন মানে অলরেডি কি আছে আপনার কাছে? একটা একটা, জিরো। আমি যেভাবে 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 আপনি করতেছি এক্স্যাক্টলি এভাবে করার ট্রাই করবেন, এভাবে চিন্তা করবেন, তাহলে দেখবেন যে আপনার ইজি হবে। যদি এটা চাইতে অন্য কোনো ওয়ে আপনার কাছে বেটার মনে হয়, ফ্ললেসলি করতে পারতেছেন, তাহলে ওটাই করেন, কোনো সমস্যা নেই, বাট এটা করলে সেফ, আমি যেভাবে বলতেছি এক্স্যাক্টলি সেম ভাবে করলে আপনার জন্য সেফ হয়। হ্যাঁ, বাকিটা আপনাদের কাছে সমস্যা নেই। তারপর আপনি দেখেন স্টেট বিতে আসলাম, স্টেট বিতে আসা মানে অলরেডি আমার কাছে একটা জিরো আছে, একটা জিরো থাকা অবস্থায় আমি যদি আরেকটা জিরো পাই, আরেকটা জিরো পাই সিক্স। গেলাম, তাহলে দুইটা জিরো হয়ে গেল, তাহলে আমি এখানে চলে যাবো, তাহলে আমি যখন স্টেট বিতে থাকা অবস্থায় যদি আরেকটা জিরো পাই, স্টেট সিতে চলে গেল, আমার জেড হাই হয়ে গেল, জেড ইকুয়াল টু ওয়ান, ওকে সিকোয়েন্স পেয়ে গেছি। বাট হোয়াট ইফ
সবগুলো পসিবিলিটি আপনাকে দেখাইতে হবে যে আপনি স্টেট বি তে আছেন, এই অবস্থায় আপনি ওয়ান পেয়ে বসছেন, তাহলে টোটাল কি হলো? জিরো ওয়ান। জিরো ওয়ানের কি কোনো স্টেট আছে আপনার কাছে? না। জিরো ওয়ানের কোনো স্টেট আছে? নাই তো। না শুধু ওয়ান। আচ্ছা, তাহলে তাহলে জিরো ওয়ান বাদ দেন, জিরো ওয়ান দিয়ে হচ্ছে না, তাহলে শুধু ওয়ান দিয়ে কি কোনো স্টেট আছে? না স্যার। জিরো ওয়ান দিয়ে দেখলেন যে নাই, তাই জিরোটা প্রথমটা বাদ দিয়ে জিরোটাকে বাদ দিয়ে দিলেন, ওয়ান শুধু ওয়ান দিয়ে কোনো স্টেট আছে? না নাই। স্যার, ওয়ান দিয়ে না। তাহলে কোথায় যাবেন? ইনিশিয়াল স্টেট। আপনি চেক করছেন যে কোনো স্টেট অ্যাভেলেবেল আছে কিনা, জিরো ওয়ান দিয়ে দেখলেন নাই, জিরোটা বাদ দিয়ে একটা শুধু ওয়ান দিয়ে দেখলেন সেটাও নাই, তাহলে ইনিশিয়াল স্টেট শেষ। এভাবে সবগুলো চেক করবেন যে দুইটা দিয়ে হচ্ছে কিনা, বা দুইটা বাদ দিয়ে একটা দিয়ে হচ্ছে কিনা, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। ওকে, এবার আপনি স্টেট সি তে আসছেন। স্টেট সি তে থাকা মানে কি, অলরেডি আপনার কাছে কি আছে? জিরো দিয়ে অলরেডি আপনার কাছে আছে। এই অবস্থায় আপনি যদি, আমরা আমরা এবার নন ওভারল্যাপিং এর পড়ি, ওভারল্যাপিং এর না পড়ি, নন ওভারল্যাপিং পড়ি। আচ্ছা না, ওভারল্যাপিং পড়ি, সরি, এটাকে ওভারল্যাপিং পড়ি, হ্যাঁ। ওভারল্যাপিং, ওভারল্যাপিং কনফিগারেশনটা পড়ি, হ্যাঁ। তো ওভারল্যাপিং এর যদি বলেন তো আপনার কাছে অলরেডি জিরো জিরো আছে, জিরো জিরো থাকা অবস্থায় যদি আপনি ওয়ান পান, তাহলে কি হলো? আগেরটার সাথে ওভারল্যাপ করান, আগেরটার সাথে ওভারল্যাপ করলে কত হইলো? 0 1। জিরো ওয়ানে কি কোনো স্টেট আছে? না। তাহলে বাদ, জিরোটা বাদ দেন, শুধু ওয়ানের কি কোনো স্টেট আছে? না। তাহলে কোথায় যাবেন? ইনিশিয়াল। ইনিশিয়াল স্টেট। সবগুলা পসিবিলিটি আমরা চেক করে যাচ্ছি, তারপরে খেয়াল করেন। তাহলে এবার এবার আবার চিন্তা করেন, আপনার কাছে জিরো জিরো আছে, এই অবস্থায় আপনি আবার জিরো পাইলেন, এবং ওভারল্যাপিং অ্যালাউড কিন্তু। তাহলে ওভারল্যাপিং করেন, একটা মাত্র ঘর ওভারল্যাপিং করা যাবে, একটার বেশি কিন্তু ঘর ওভারল্যাপিং করা যাবে না। তাহলে এই জিরোর সাথে তার আগের ঘরটাকে ওভারল্যাপিং করান। জিরো 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 করলে কি কোনো স্টেট আছে জিরো জিরোর? স্টেট সি। এসএসসি, তাহলে এখান থেকে ওভারল্যাপিং করে এখানেই আবার আসবেন। শেষ। যদি নন ওভারল্যাপিং করতে বলতাম তাহলে কি হইতো? স্যার বিতে যাইতো, বিতে যাইতো, জিরো তাই পাই। না? এক্স্যাক্টলি, নন ওভারল্যাপিং করতে বললে, চিন্তা করেন নন ওভারল্যাপিং যদি করতেন, নন ওভারল্যাপিং, তাহলে আপনি স্টেট সিতে থাকা অবস্থায় জিরো জিরো মানে অলরেডি আছে, জিরো পাইছেন। তাহলে এই যে জিরো জিরো আছে, এটার কোনো ইফেক্ট আপনার কাছে নাই, এটা বাদ, এটা চিন্তাই করবেন না, শুধু জিরো চিন্তা করবেন। তাহলে শুধু একটা মাত্র জিরো স্টেট কোনটা? বিতে যাইতেন, তখন নন ওভারল্যাপিং এর জন্য এটা, তাই না? বুঝতে পারছি আপনাদের কি এটা? জি স্যার। সবাই, এইটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম হচ্ছে আপনার এএফএসএম এর ডিজাইনিং এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বা ভাইটাল পার্ট। এটা যদি ঠিক মতো করে ফেলতে পারেন, বাকি আপনাদের আর কোথাও সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যদি বাকিটা ঠিক মতো করতে, ঠিক আছে। স্টেট ডায়াগ্রাম হচ্ছে সবচেয়ে ভাইটাল, এটা যদি একবার বের করে ফেলতে পারেন, বাকি স্টেপ গুলো স্টেট ডায়াগ্রাম দেখে দেখে করবেন, আপনার আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এতটুকু কি বুঝছেন? স্টেট ডায়াগ্রামটা কি সবাই বুঝে গেছে? মানে আমি মোটামুটি সবগুলা কম্বিনেশন, এটা কিন্তু 2 বিটের, আপনার কাছে এখন সিকোয়েন্স 3 বিটেরও আসতে পারে, সেটা আমরা পরে দেখবো, আগে 2 বিট দিয়ে শেষ করি, ঠিক আছে। বুঝতে পারছি এটা? আই হোপ সবাই বুঝতে পারছেন। এইবার একটা রিয়েল ম্যাথ করি, একদম জেনুইন ম্যাথ যাকে বলে। এই দেখেন, এই কোশ্চেনটা আপনাকে এইভাবেও দিতে পারে, ঠিক আছে। আপনাকে এখানে কোশ্চেনটা একটু পড়ে দেখেন। কোশ্চেনটা বলতেছে যে লেট এ বাইনারি সিগন্যাল ডাব্লিউ ইন্ডিকেট ওয়েদার দ্য স্পিড এক্সিডস দ্য রিকোয়ার্ড লিমিট such that w equals to 0 মানে হচ্ছে স্পিড ইজ উইথিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ, w equals to 1 মিনস ইন্ডিকেট এক্সেসিভ স্পিড। মানে আপনার একটা একটা ইনপুট সিগন্যাল ডাব্লিউ, এই ডাব্লিউটা আপনাকে বলতেছে যে আপনার গাড়ির স্পিডটা কেমন। যদি ডাব্লিউ এর ভ্যালু 1 হয়, তার মানে আপনি আসলে স্পিডের লিমিট ক্রস করে ফেলছেন, মানে এক্সেসিভ স্পিডে আপনি যাচ্ছেন। আর ডাব্লিউ এর ভ্যালু 0 মানে আপনি আপনার স্পিডের রেঞ্জের মধ্যে আছেন, ইটস ওকে, ঠিক আছে। তাহলে এই ডাব্লিউটা হচ্ছে আপনার ইনপুট। তারপর বললো যে এখন এমন একটা এফএসএম ডিজাইন করতে বললো যে দ্য ডিজায়ার্ড কন্ট্রোল সিস্টেম, মানে কন্ট্রোল সিস্টেম বলতে এখানে এফএসএম কে বোঝাচ্ছে, is that if w equals to 1 during two consecutive or more consecutive measurement, মানে দুইটা পরপর দুইবার বা তার চাইতে বেশি সংখ্যক বার যদি আপনি ওয়ান পান, তখন আপনাকে একটা কন্ট্রোল সিগন্যাল জেড মানে আউটপুট জেড জেনারেট করতে হবে, যেটা কিনা ভ্যালু হবে ওয়ান। এই ওয়ান দ্বারা বোঝাচ্ছে আপনাকে ব্রেক করতে হবে, স্লো করতে হবে, মানে পরপর দুইবার বা তার চাইতে বেশি যদি আপনি, মনে করেন আমি বলছিলাম না এই একটা ক্লক পালস, এই আরেকটা ক্লক পালস, এরপরে আরেকটা ক্লক পালস, প্রথম ক্লক পালসে ডাব্লিউ এর ভ্যালু জিরো, চেক করলে দেখলো জিরো, মানে এই ডাব্লিউ এর ভ্যালুটা প্রত্যেক ক্লক পালসে একবার করে আসে। আপনি প্রত্যেক ক্লক পালসে একবার চেক করেন আপনার স্পিডটা, ডাব্লিউ এর ভ্যালু আসতেছে ওয়ান। ডাব্লিউ এর ভ্যালু ওয়ান আসা মানে কি, প্রথমবার প্রথম চেকিং এর সময় আপনি হাই স্পিডে আছেন অলরেডি, রাইট। তারপরে ক্লক পালসে আবার চেক করলো, দেখলো যে এবারও আপনার ডাব্লিউ টু ওয়ান আছে। এখন অ্যালার্মিং হয়ে গেছে, পরপর দুইবার যদি দুইটা ক্লক পালসে চেক করে যদি দেখে যে ডাব্লিউ এর ভ্যালু ওয়ান আছে বা দুইবার তার বেশি, দেখেন ডিউরিং টু অর মোর দেন টু, হ্যাঁ, পরপর দুইবার যদি মেজার করে দেখা যায় ডাব্লিউ এর ভ্যালু ওয়ান আসছে, দুইবার তার সাথে বেশিবার যদি ওয়ান আসে, তখন আপনার একটা আউটপুট
সিগন্যাল জেড জেনারেট করতে হবে, যেটার ভ্যালু 1 মানে বোঝাচ্ছে গাড়িটা স্লো ডাউন করা। জেড এর ভ্যালু 1 হওয়া মানে গাড়িটা ব্রেক চাপ দেওয়া মানে স্লো করা। ঠিক আছে। আর যদি আপনি যদি আহ জেড এর ভ্যালু যদি 0 থাকে, 0 মিনস হচ্ছে কি যা আছে তাই, কোনো সমস্যা নেই, ওকে। জেড ইকুয়ালস টু বলছে জেড ইকুয়ালস টু 1 হওয়া মানে রিডিউস করা। এটা বলছে লেটেস্ট সিগন্যাল ক্লক ডিফাইন দ্য রিকোয়ার্ড টাইমিং ইন্টারভেল সাচ দ্যাট দ্য স্পিড ইজ মেজার্ড ওয়ান্স ডিউরিং ইচ ক্লক সেকেন্ড। মানে আপনার এই যে ডাব্লিউটা তো মেজার, স্পিড মেজার করতে থাকে ডাব্লিউটা, বলছে ডাব্লিউটা প্রত্যেক ক্লক পালসে একবার করে চেক হবে। তাহলে সে অলরেডি আপনাদেরকে আমি শুরু থেকে বলে আসছি যে প্রত্যেক ক্লক পালসে ডাব্লিউ ইনপুটটা একবার করে আসবে, ঠিক আছে। তাহলে এটা এই কোশ্চেনটার আসলে কোন সিকোয়েন্সের কথা বলতেছে, কেউ কি বলতে পারবেন? এনিওয়ান, কেউ একজন বলেন তো, এই যে এই সিকোয়েন্সটা দিয়ে আসলে কোনটার কথা বলা হচ্ছে এক্স্যাক্টলি, মানে এই এই স্যার মিলি না? আহ মানে সাথে সাথে যখন যাওয়ার কথা, যেহেতু 1-1 হলো। না, খেয়াল করেন। আচ্ছা, মিলি না কিম্বু সেটা আমরা পরে দেখি, আগে বলেন এটা সিকোয়েন্সটা কি। স্যার 1-1। 1-1 তাই না? এটা 1-1 বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটা কাহিনী আছে এখানে, বলছে কি ওভারল্যাপিং, ওভারল্যাপ, ওভারল্যাপিং নাকি নন ওভারল্যাপিং? ওভারল্যাপিং। ওভারল্যাপিং, কারণ কি আছে এই যে ডিউরিং টু অর মোর কনজিকিউটিভ মেজারমেন্ট বলে রাখছে, মানে দুই বা তার চাইতে বেশিবার যদি 1 আসে তাহলেও কি ওভারল্যাপিং করে 1-1 নিতে বলতেছে। বুঝছেন, দুইবার আসলে তো 1 হইলো, পরে যদি আবার 1 আসে তাহলে আগেরটার সাথে 1 মিলে আবার 1-1 করতে বলতেছে। টু অ্যান্ড মোর বলতে, তাহলে এখান থেকে আইডিয়া পেয়ে গেছেন এটা ওভারল্যাপিং। তাহলে সিকোয়েন্স পেয়ে গেছেন 1-1। ওভারল্যাপিং নাকি নন ওভারল্যাপিং সেটাও পেয়ে গেছেন, এটা ওভারল্যাপিং। এবার আসলে মিলি নাকি মোর দেখেন, বলছে জেড ইকুয়ালস টু 1 during two or more consecutive measurement, a control signal Z must be 1 to cause the vehicle to slow down. Thus, Z equals to 0 allows the current speed to be maintained while Z equals to 1 reduces the speed. Let a clock signal define the required timing interval. ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাকে ডিরেক্টলি আই গেস কোথাও একটা বলে দিতে যে কোশ্চেনটাতে কোথায়, এখানে এখানে এই কোশ্চেনটাতে কিন্তু ডিরেক্টলি বলা নেই মিলি নাকি মুড টাইপ, কোথাও একটা হিন্ট দিবে কোশ্চেনটা, আই গেস পরের লাইন পরের পেজে দেখি। এখানে আপনাদের রাফ সাইজ এই যে এখানে খেয়াল করেন, আপনাদেরকে এখানে এটা বেসিক্যালি মিলি টাইপও হইতে পারে মুড টাইপও হইতে পারে, ঠিক আছে। যেহেতু কোশ্চেনে বলে নাই, কোশ্চেনে কি আলাদা করে বলে দিছে মিলি টাইপ বা মুড টাইপ? না স্যার, এক্সপ্লিসিটলি তো বলেন। বলে নাই, তার মানে এটা আপনি যাই করেন না কেন ওকে। ওকে, যদি মিলি টাইপ মুড টাইপ যদি বলে দিত তাহলে কিভাবে বলতো আমি একটু আইডিয়া দিয়ে দিই। মিলি টাইপ হলে ওরা বলতো যে the desired control signal is that if w equals to 1 during two or more consecutive measurement, a control signal z must be 1 at the ইমিডিয়েটলি। immediate বা ইনস্ট্যান্টলি, যদি বলে দেয় যে ইনস্ট্যান্টলি, অথবা যদি বলে দেয় এট দ্য নেক্সট ক্লক পালস, নেক্সট এট দ্য নেক্সট ক্লক সাইকেল, তাহলে কি হইতো এটা, কোন টাইপ? স্যার নেক্সট হলে মোর আর ইনস্ট্যান্ট হলে মিলি। ইনস্ট্যান্ট হইলে মিলি। এক্স্যাক্টলি, যদি আপনাকে বলে দিত মানে এই লাইনটা যদি অ্যাড করা থাকতো যে the desired control strategy is that if w equals to 1 during two or more consecutive measurements, a control signal z must be 1 at the next clock cycle to cause the vehicle to slow down। মানে জেডটা 1 হবে নেক্সট নেক্সট ক্লক সাইকেল, তার মানে এটা বোঝাচ্ছে কি পরপর দুইবার 1 পাবেন, তারপরের ক্লক পালসে আউটপুটটা গিয়ে 1 হবে, যেটি হচ্ছে তার পরের ক্লক পালসে আউটপুট 1 হবে, ঠিক আছে। তারপরে এটা মুড টাইপ। আর মিলি টাইপ হলে কি বলতো এট দা, মিলি টাইপ হলে লেখা থাকতো মাস্ট বি 1 ইমিডিয়েটলি। এখানে কি থাকতো, যদি লেখা থাকতো মাস্ট বি 1 ইমিডিয়েটলি, তখন মানে বুঝতেন যে এটা মিলি টাইপ। এভাবে আপনাকে হিন্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো এরকম আমরা আমরা আরো সলভ করব, তখন আমরা দেখবো। মনে করেন এটাকে আমরা মিলি টাইপ মুড টাইপ ধরে আগাচ্ছি, তো 1-1 কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটার স্টেট ডায়াগ্রাম আমরা অলরেডি পড়ছি, তাই না? এই যে আপনাকে, ও আচ্ছা ওইভাবে মিলি টাইপ মুড টাইপ বলে দিবে, অথবা এইটা দিয়ে সাথে ওই ওই যে ওই ইয়াটা দিয়ে দিবে, লেখাটা দিয়ে দিবে, দিয়ে তারপরে সাথে এই এই টেবিলটা দিয়ে দিবে। এই টেবিলটা দেখে তাহলে ওই লেখাটা পরে বুঝে ফেলছেন সিকোয়েন্স হচ্ছে 1-1, তাই না? ওই লেখা দেখে অলরেডি বুঝে ফেলছেন সিকোয়েন্স 1-1। তারপরে এই টেবিল দেখে এবার আপনারাই বলেন, এই দেখেন তো এই যে মোড। 1-1 আউটপুট ওকে। হচ্ছে এখানে 1, তাহলে এটা দেখে বোঝা যাবে যেটা মিলি টাইপ নাকি মুড টাইপ। এটা মুড টাইপ বুঝে যাচ্ছে, তাই না? দেখেন এই 1-1 হওয়ার পরের ক্লকে গিয়ে আউটপুট 1 হচ্ছে। তারপরে এই যে ওভারল্যাপিং যে সেটাও বোঝা যাচ্ছে, তাই না? ওভারল্যাপিং কিভাবে বোঝা যাচ্ছে, স্যার এই যে A11 এটার আউটপুট আসছে এখানে, তাই না? আপনাকে হয় ডিরেক্টলি ওই ওই একটা একটা প্যাসেজের মধ্যেই বলে দিবে, মানে এই যে আগের প্যাসেজের মধ্যেই বলে দিবে যে আহ, শুধুমাত্র এতটুকু
যদি দেয়, এই টেবিলটা যদি না দেয় তাহলে এটার মধ্যে হিন্টস দিয়ে দিবে মিলি নাকি মুড। আর যদি এতটুকু দেয় এবং এই লেখার মধ্যে যদি কোথাও মিলি টাইপ নাকি মুড টাইপ সেটা বলে না দেয়, তাহলে কি করবে ওরা, এই নিচে একটা টেবিল দিয়ে দেবে এরকম। এই টেবিল দেখে আপনি বুঝেন, তাহলে এই এই এতটুকু পড়লে বুঝে ফেলবেন সিকোয়েন্সটা হচ্ছে 1 1, এবং এটা ওভারল্যাপিং অ্যালাউড। আর এখানে দেখেন মিলি নাকি মুড সেটা দেখলে বুঝেন 1 1 খুঁজবেন, যে ইনপুটে ডাব্লিউ এর ভ্যালু কোথায় 1 1, এই যে 1 1। কিন্তু 1 1 পাইছেন, তার পরেরটাতে গিয়ে এই দেখেন T4 এ 1 1 পেয়ে গেছেন, T5 এ গিয়ে আউটপুটটা 1 হয়েছে, তার মানে এটা কি বোঝা যাচ্ছে কি এটা মুড টাইপ। আবার আরেকটা দিয়ে দিচ্ছে যে 1 1, এখানে গিয়ে আউটপুটটা 1 হয়েছে। আবার এটা ওভারল্যাপিং কিনা সেটা বোঝার জন্য আবার দেখেন এখানেও আউটপুট 1 দিয়েছে, তাহলে আপনি চিন্তা করেন এই T8 এর 1 আর T7 এর 1 ওভারল্যাপ করলে T9 এ 1 আউটপুট জেড জেড ইকুয়াল টু 1 আসে, তাহলে বোঝা গেছে ওভারল্যাপিং। বুঝতে পারছি আপনাদেরকে? তাহলে কোশ্চেন দেখে বোঝা যাবে যে এফএসএম মিলি টাইপ নাকি মুড টাইপ, দেন সিকোয়েন্স কি, এন্ড দেন ওভারল্যাপিং নন ওভারল্যাপিং, এগুলো কি বোঝা যাবে? সবাই বলেন তো। স্যার। হ্যাঁ, জি স্যার। যদি কোনো কারণে কোশ্চেন দেখে যদি দেখতেছেন যে না বোঝা যাচ্ছে না, তাহলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, ওভারল্যাপিং করতে পারেন। যদি ওভারল্যাপিং কোশ্চেন এরকম দিয়ে ডিরেক্টলি যদি এরকম টেবিলে বুঝাই না দেয়, বা কোশ্চেনে যদি কোথাও ওভারল্যাপিং এর হিন্ট নিয়ে না দেয়, তাহলে আপনি ওভারল্যাপিং করলেও করতে হবে, না ওভারল্যাপিং নন ওভারল্যাপিং করলেও হবে। আবার যদি মিলি নাকি মুড সেটাও বলে না দেয়, তাহলেও আপনি ইচ্ছা হলে মিল টাইপ করতে পারেন, মুড টাইপও করতে পারেন। ইউজুয়ালি বলে দেয় এগুলা কোশ্চেনে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন এই যে ওভারল্যাপিং 1 লেখা আছে, এবার আমরা দেখেন আপনাদেরকে স্টেট ডায়াগ্রাম আপনারা অলরেডি পড়ছেন, দেখেন তো এই স্টেট ডায়াগ্রাম এটাই, ঠিক আছে না? যে রিসেট করছেন ডাবল, এটা এটা অলরেডি পড়েন। এইবার দেখেন মেইন পার্ট যেটা, স্টেট ডায়াগ্রাম থেকে বলেন তো, প্রথম স্টেট ডায়াগ্রাম আঁকছেন, তারপরে স্টেপ কি, স্টেট ডায়াগ্রাম থেকে কি আঁকতে হয়? স্টেট টেবিল। স্টেট টেবিল। স্টেট টেবিল খুব সহজ, খুব ফাস্ট যাবো, খুব স্টেট ডায়াগ্রাম যারা বুঝছেন তার স্টেট টেবিলের তিনটা পার্ট থাকবে। এক, প্রেজেন্ট স্টেট। স্টেট টেবিলের তিনটা পার্ট, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, দেন আউটপুট। শেষ। স্টেট টেবিলে তিনটা কলাম থাকবে, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, আউটপুট। এবার আমাকে বলেন আপনার এখানে টোটাল কয়টা স্টেট আছে? স্যার, তিনটা। তিনটা। তাহলে এই যে এ, প্রেজেন্ট স্টেটে তিনটে স্টেট লিখে ফেলেন, এ বি সি। বাকি সবকিছু আপনি স্টেট ডায়াগ্রাম থেকে আনবেন। দেখেন তাহলে প্রেজেন্ট স্টেটে যেহেতু আপনার টোটাল আছেই তিনটে স্টেট, তাহলে প্রেজেন্ট স্টেট কি তিনটার চেয়ে বেশি হবে? হবে না, রাইট? বুঝে গেছে? জি স্যার, হবে। ওকে। এবার আপনি আমাকে বলেন প্রেজেন্ট স্টেট যখন আপনার এ, মানে আমরা এ নিয়ে কথা বলবো এখন, প্রেজেন্ট স্টেট যখন এ, এই যে নেক্সট স্টেটের মধ্যে দুইটা কলাম আছে আবার, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু 0 হলে কি হবে, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু 1 হলে কি হবে। এটা মুড টাইপ করতেছেন। নেক্সট স্টেটের যাইতে হলে দুটো অপশন, ডাব্লিউ এর ভ্যালু 0 হলে নেক্সট স্টেট একটা হবে, ডাব্লিউ ইকুয়ালস টু 1 হলে নেক্সট স্টেট আরেকটা হবে। তাহলে খেয়াল করেন আমরা তিনটা কলাম করছি, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, আউটপুট। নেক্সট স্টেটের মধ্যে আবার দুটো সাব কলাম করছি, ডাব্লিউ ইকুয়ালস টু 0 হলে কি, ডাব্লিউ ইকুয়ালস টু 1 হলে কি। তো চিন্তা করেন প্রেজেন্ট স্টেট আপনি এতে আছেন, কোথায় আছেন? এতে আছেন। এতে আছেন মানে এই স্টেট ডায়াগ্রামে আছেন, এতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যদি 0 হয়, নেক্সট স্টেটটা কি? এ। এ। তাহলে দেখেন প্রেজেন্ট স্টেট যখন এ, তাহলে আমরা এই কলামটাকে ফিল আপ করবো, এই বরাবর আগাবো, হ্যাঁ। প্রেজেন্ট স্টেট যখন এ, তখন ডাব্লিউ এর ভ্যালু যদি 0 পান, এই যে ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তখন নেক্সট স্টেট কি? এতেই আসেন, নেক্সট স্টেট এ। প্রেজেন্ট স্টেট যখন এতে আসেন, ডাব্লিউ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে নেক্সট স্টেট কি? বি। বি তে দিলেন। এই অবস্থায় আউটপুট কি বলেন তো, এই যে কাহিনীটা হইলো, আউটপুট কি? 0। 0 রয়ে গেল, তাহলে আউটপুট জেড ইকুয়ালস টু 0। তাহলে আপনার স্টেট এর জন্য কাহিনী শেষ। এবার স্টেট বি তে আসেন, তাহলে এই স্টেট বি নিয়ে চিন্তা করবো। এই যে স্টেট বি তে আছি, স্টেট বি তে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যদি 0 পান, নেক্সট স্টেট কি হচ্ছে? স্যার, এ। এ। স্টেট ডায়াগ্রাম দেখে বলেন, মুখস্থ করার কিছু নাই। এ স্যার। স্টেট ডায়াগ্রাম দেখে বলেন, যখন প্রেজেন্ট স্টেট আপনার বি, বি তে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তাহলে নেক্সট স্টেটটা কি? বি থেকে কোথায় চলে যাচ্ছেন? এতে চলে যাচ্ছেন। আর যখন বি তে আসেন, প্রেজেন্ট স্টেট যখন বি, মানে যখন বি তে আসেন মানে প্রেজেন্ট স্টেট আপনার বি, তখন যদি ডাব্লিউ এর ভ্যালু 1 পান, তখন কোন স্টেটে যাচ্ছেন? সি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু 1 এর জন্য, এই যে ডাব্লিউ ইকুয়ালস টু 1 এর জন্য নেক্সট স্টেট হচ্ছে সি। আউটপুট কি এখনো কি? 0। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলি, আউটপুটটা নিয়ে, আউটপুটের ঘরটা আমি একটু পরে ফিল আপ করি, কেন করতেছি সেটা আপনাকে পরে বলতেছি। ওকে, আউটপুটটা আমরা পরে ফিল আপ করবো, ওকে। এবার আসেন প্রেজেন্ট স্টেট যখন আপনার সি, তখন আসেন প্রেজেন্ট স্টেট আপনার সি, যে সিতে আছেন এখন আপনি, প্রেজেন্ট স্টেট সি, সিতে থাকা অবস্থা যদি ডাব্লিউ এর ভ্যালু 0 হয়, তাহলে নেক্সট স্টেট কি? ইনিশিয়াল স্টেট। এ। সিতে থাকা অবস্থা যদি আপনার ডাব্লিউ ইকুয়ালস টু 1 হয়, ওভারল্যাপিং করতেছেন, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু 1 হলে কোথায় আসতেছেন? আবার সিতে আসতেছেন, তাহলে
সিতে থাকা অবস্থায় ডাব্লিউ বলে যদি 1 হয় তাহলে আপনি সিতেই আসতেছেন, এই যে স্টেট ডায়াগ্রাম থেকে আপনি আসছেন। এবার আসেন আউটপুট গুলা কখন 0 কখন 1 হবে, এটা কোন টাইপের এফএসএম, মুর নাকি মিলি? বলেন তো কোন টাইপের এফএসএম করে আসতেছেন? স্যার মোর। মোড টাইপ এফএসএম করে আসতেছেন। মোড টাইপ এফএসএম এর ক্ষেত্রে আমি বলছিলাম একদম শুরুতে যে আউটপুটটা কার উপর ডিপেন্ড করে? কারেন্ট স্টেটের উপর। শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে। আবার আমি শুরুতে লিখে দিছিলাম না, একদম শুরুতেই, মুড টাইপের আউটপুট কার উপর ডিপেন্ড করে? প্রেজেন্ট। শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপরে। আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট স্টেট, পিএস বলতে প্রেজেন্ট স্টেট বোঝাচ্ছি। তার মানে প্রেজেন্ট স্টেট যখন আচ্ছা, টি মানে কি বলেন তো? 1 এর স্টেট না? Yes, sir. তাহলে একমাত্র যখন আপনার প্রেজেন্ট স্টেটটা সি হবে তখনই আউটপুট 1 হবে, এটা ছাড়া আর কখনো আউটপুট 1 হবে না মুড টাইপের ক্ষেত্রে। আপনার ডিজায়ার সিকোয়েন্স যখন আসবে প্রেজেন্ট স্টেটে যখন ডিজায়ার সিকোয়েন্সে থাকবে একমাত্র তখনই আউটপুটটা 1 হবে, এটা ছাড়া আর কোথাও আউটপুট 1 হবে না। তাহলে আপনি বলেন, যেহেতু শুধুমাত্র মুড টাইপে আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতেছে, তাই আবারও বলতেছি যখনই প্রেজেন্ট স্টেটে আপনার ডিজায়ার সিকোয়েন্সটা আসবে তখনই আউটপুট হাই হবে, এটা ছাড়া না। তাহলে আপনার ডিজায়ার্ড আউটপুট হচ্ছে স্টেট সিতে আছে, তাহলে প্রেজেন্ট স্টেটে যখনই সি আসবে আউটপুটটা তখনই হাই হবে, বাকি সবসময় আউটপুট জিরো। বুঝা গেছে? জি স্যার। পুরো জিনিসটা ক্লিয়ার? এবার জি দেখেন স্যার। এই যে এখানে সুন্দর করে ছক করা আছে, আমরা যা লিখছি এতক্ষণ তাই, মিলাই দেখেন। প্রেজেন্ট স্টেট আপনার এ, নেক্সট স্টেটে আপনার দুটো অপশন, W = 0 একটা অপশন, W = 1। এখানে স্লাইডটা একটু এডিট হয়ে হয়ে গেছে, এটা সমস্যা, আপনার বুঝলেই হলো। দেখেন সবকিছু আগের মতোই একদম, আমরা যেভাবে করছি এক্স্যাক্টলি এরকম। আউটপুটটা কখন হাই হয়েছে? একমাত্র যখন আপনার প্রেজেন্ট স্টেটটা সি। তার মানে আপনার মুড টাইপে এই ভুল কখনোই করবেন না, মুড টাইপে শুধুমাত্র যখনই প্রেজেন্ট স্টেটটা ডিজায়ার্ড সিকোয়েন্সের স্টেট হবে তখনই আউটপুট 1 হবে। তাহলে এখানে আপনার ডিজায়ার্ড সিকোয়েন্স হচ্ছে 1 1 1 1 এর স্টেট হচ্ছে সি, তার মানে প্রেজেন্ট স্টেট যখন সি তখনই একমাত্র আউটপুট 1। নেক্সট স্টেটে সি আছে না বি আছে না এ আছে আপনার ডাজেন্ট ম্যাটার, আউটপুট নেক্সট স্টেটের দিকে তাকাই দেখবে না। আবার একটা জিনিস খেয়াল করেন, নেক্সট স্টেট কার উপর ডিপেন্ড করে আছে? ডাব্লিউ এর উপরও ডিপেন্ড করতেছে, আবার প্রেজেন্ট স্টেট কি সেটার উপরও ডিপেন্ড করতেছে, তাই না? তার মানে এটা মনে রাখবেন, এফএসএম এর নেক্সট স্টেট কি হবে সেটা অলওয়েজ প্রেজেন্ট স্টেটের উপরও ডিপেন্ড করে, কারেন্ট ইনপুট যেটা ডাব্লিউটা কারেন্ট ইনপুটের উপরও ডিপেন্ড করে। নেক্সট স্টেটটা অলওয়েজ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা যে টাইপেরই এফএসএম হোক, মিলি টাইপ হোক বা মুড টাইপ হোক, নেক্সট স্টেট সব সময় প্রেজেন্ট স্টেটের উপরও ডিপেন্ড করবে, ডাব্লিউ এর উপরও ডিপেন্ড করবে। নেক্সট স্টেপ মানে নেক্সট স্টেপ যেটা স্টেট যেটা নেক্সট স্টেট, এটা অলওয়েজ এই দুটো জিনিসের উপরই ডিপেন্ড করতেছে। এই জন্যই আপনার দেখেন নেক্সট স্টেটের মধ্যে দুইটা আবার সাব কলাম করে রাখেন, W = 0 W = 1 এর কলাম করে রাখছেন। কিন্তু আউটপুট মুড টাইপে আউটপুট শুধুমাত্র এই প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে, আর কারোর কিছুর উপর ডিপেন্ড করবে না। ওকে, বুঝানো গেছে? স্টেট স্টেট টেবিল সবাই বুঝছেন? জি স্যার। ওকে, এবার স্টেট অ্যাসাইন টেবিল কি আসেন। স্টেট অ্যাসাইন টেবিল হচ্ছে কিছুই না, এই জিনিসটা তো এবিসিডি দিয়ে লিখছেন, কিন্তু আপনি যদি, আচ্ছা স্যার, যদি মিলি হইতো তখন কি বিএ না কি না মিলিটা প্রেজেন্ট আমি, স্টেট? মিলিটা এখন আনিয়ে না, মিলি হলে আউটপুটের মধ্যেও আউটপুটটা প্রেজেন্ট স্টেটের উপরেও ডিপেন্ড করতো আবার ডাব্লিউ এর উপরেও ডিপেন্ড করতো, এটা আমরা পরে পড়াবো, এখন পড়লে কিন্তু পাগল হয়ে যাবে, মাথায় প্যাচ লাগবে। কথা বলছেন, মুড টাইপকে আগে প্রসেস করে ফেলেন ঠিক মতো এটা, ওকে, তারপরে মিনিটে খুব সহজ দেখবেন। ওকে, খেয়াল করেন স্টেট টেবিল গেল, তারপরে স্টেট কি জানো? স্টেট অ্যাসাইন টেবিল, তাই না? স্টেট অ্যাসাইন টেবিল মানে কিছুই না, এই যে এ বি সি ডি জি করছেন, এ বি সি ডি দিয়ে আপনি জানেন আপনাকে কার্নো ম্যাপ করতে হবে, আপনি জানেন আপনাকে সার্কিট সলভ করতে হবে, এ বি সি ডি দিয়ে কি আপনার কার্নো ম্যাপ করা যাবে? করতে পারবেন এবিসিডি দিয়ে? No, sir. কোনো ভ্যালু নাই। আপনাকে আসলে কি করতে হবে, এ বি সি, এই যে এ কে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, বি কে একটা নাম্বার দিয়ে প্রকাশ করতে হবে, সি কে একটা বাইনারি নাম্বার দিয়ে প্রকাশ করতে হবে, মানে এ বি সি সবগুলাকে একটা বাইনারি সংখ্যা দিয়ে আপনাকে এক্সপ্রেস করতে হবে, মানে প্রত্যেকটা স্টেট কে একটা নাম্বার অ্যাসাইন করতে হবে প্রত্যেকটি স্টেটের জন্য, তখনই এটা স্টেট অ্যাসাইন টেবিল হয়ে যাবে। এখন নর্মালি আপনি আমাকে বলেন, আপনার এখানে কয়টা স্টেট আছে? হাউ মেনি স্টেট হেয়ার? তিনটা। তিনটা। তিনটা স্টেট কে যদি আপনি সংখ্যা দিয়ে প্রকাশ করতে চান কয় বিট লাগবে, বাইনারি কয়টা বিট লাগবে? 3 3 bits. মানে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা, একটা বিট মানে 2 বিট লাগবে স্যার। 2 বিট লাগবে, এক বিট দিয়ে তো পারবেন না, কারণ এক বিট হইলে শূন্য এক, কয়টা ডিফারেন্ট অপশন আসতেছে? দুইটা। মনে করেন শূন্যকে আপনি এ কে শূন্য দিয়ে প্রকাশ করলেন, বি কে 1 দিয়ে প্রকাশ করলেন, হোয়াট অ্যাবাউট দিস সি? এক বিট হইলে কি শূন্য আর এক ছাড়া কি আর কিছু করা যাচ্ছে? এক বিট দিয়ে আর অন্য কোনো সংখ্যা বানানো যাচ্ছে? এক বিটে তো হয় শূন্য হয় নাই ওয়ান হয়,
তাহলে এক বিট দিয়ে যদি প্রকাশ করতে যান, তাহলে শূন্যকে যদি এ কে যদি শূন্য দিয়ে প্রকাশ করেন, বি কে ওয়ান দিয়ে প্রকাশ করেন, তাহলে সি কে কি দিয়ে প্রকাশ করবেন? তাহলে এক বিট দিয়ে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যাকে প্রকাশ করা কি যাবে? যদি টু টু দি পাওয়ার এন, এন এর হচ্ছে বিট সংখ্যা, যদি এন এর ভ্যালু ওয়ান হয় তাহলে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা বানানো যাবে। আর এন এর ভ্যালু যদি আপনি দুই দেন, তাহলে দুই বিট দিয়ে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা বানানো যাবে। তাহলে দুই বিট দিয়ে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা কি কি? শূন্য শূন্য একটা সংখ্যা, শূন্য এক একটা, ওয়ান জিরো একটা, আবার ওয়ান ওয়ান একটা। তাহলে টোটাল চার চার রকমের ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার কম্বিনেশন আসছে কিনা? এই বুঝাতে পারছি আপনাদেরকে এটা আমি? জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে চিন্তা করেন আপনার এখানে টোটাল তিনটা ডিফারেন্ট স্টেট আছে, তাহলে তিনটা ডিফারেন্ট স্টেটকে যদি আপনি সংখ্যা দিয়ে বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে চান, কয় বিটের হইতে হবে বাইনারি নাম্বারটা? 2 বিট। দুই বিট লাগবে, দুই বিট ছাড়া পারতেছে না, কারণ এক বিট দিয়ে শুধু দুইটাকে, এক বিট দিয়ে দুইটা ডিফারেন্ট সংখ্যাকে প্রকাশ করা যাবে। এ আর বি, এ কে শূন্য দিয়ে ডিনোট করলেন, বি কে ওয়ান দিয়ে প্রকাশ করলেন, এক বিট হলে এটা সিটা আনরিকগনাইজড হয়ে গেল। তো আপনাকে দুই বিট করতে হবে। তাহলে ধরে নেন জিরো জিরো একটা, জিরো ওয়ান একটা, ওয়ান জিরো একটা, ওয়ান ওয়ান একটা। এই জিরো জিরো কে আপনি এ এর জন্য রাখছেন, জিরো ওয়ান কে বি এর জন্য রাখছেন, ওয়ান জিরো কে সি এর জন্য রাখছেন। বুঝতে পারছি? তাহলে স্টেট অ্যাসাইন টেবিলে কি করবেন জানেন? যেখানে যেখানে এ দেখবেন সেখানে যেখানে জিরো জিরো বসাই দিবেন, যেখানে যেখানে বি দেখবেন সেখানে যেখানে জিরো ওয়ান বসাই দিবেন, যেখানে যেখানে সি দেখবেন সেখানে ওয়ান জিরো বসাই দিবেন। তাহলে এবার বলবেন স্যার এই ওয়ান ওয়ান কে কি করবো? ওয়ান ওয়ান কে প্রকাশ করার তো কোনো সংখ্যা নাই, এই ওয়ান ওয়ানটা পুরোটা ডোন্ট কেয়ার হয়ে যাবে। কারণ আপনি কি বলেন তো, কে ম্যাপ করতে হলে টু বাই টু করতে হবে বা ফোর বাই ফোর করতে হবে, তাই না? মনে আছে আপনাদের? বা ফোর বাই টু করতে হবে। কিন্তু এই যে থ্রি বাই টু দিয়ে কি কোনো কে ম্যাপ করা যায়? করা যায় না। তাই আপনাকে এই ওয়ান ওয়ানটাকে ইউজ করতে হবে, কিন্তু ওয়ান ওয়ানটাকে ইউজ মানে কোনো কাজে লাগাবেন না, ডোন্ট কেয়ার হিসেবে রেখে দিবেন। কিভাবে? এই জিনিসটাকে স্টেট অ্যাসাইন টেবিলে যদি আপনার প্রকাশ করতে চাই, কেমন হবে? এই যে এরকম হবে। খেয়াল করছেন? তবে এতটুকু ধরতে পারছেন? স্টেট অ্যাসাইন টেবিলটা ধরতে পারছেন? Yes, sir. স্টেট অ্যাসাইন টেবিলে কি করতেছেন? এ ছিল, এ এর জায়গায় আপনি জিরো জিরো বসাইছেন, বি ছিল, বি এর জায়গায় জিরো ওয়ান বসাইছেন, সি ছিল, সি এর জায়গায় ওয়ান জিরো বসাইছেন। দেখেন এখানে নেক্সট এটা এখানে এ ছিল, এখানে আপনি জিরো জিরো দিচ্ছেন। নেক্সট এটা এখানে বি ছিল, ডাব্লিউ টু ওয়ান এর ঘরে, ডাব্লিউ টু ওয়ান এর ঘরে জিরো ওয়ান দিচ্ছেন, বি এর জায়গায় জিরো ওয়ান দিচ্ছেন। তারপরে এখানে এ ছিল, জিরো জিরো দিচ্ছেন। এখানে এ ছিল, এখানেও জিরো জিরো দিচ্ছেন। তারপরে এখানে সি ছিল, সি কে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? ওয়ান জিরো দিয়ে। এই যে সি কে ওয়ান জিরো দিয়ে, এই যে সি কে ওয়ান জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তারপরে এখানে বাকিটা যে জেড এর জেড এর জায়গাটা শূন্য শূন্য একটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু দেখেন তো এই যে ওয়ান ওয়ান কে কি কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আমরা? করতেছি? বলেন তো, ওয়ান ওয়ান কে কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? না স্যার। না। তাই ওয়ান ওয়ান কে এমনি রেখে দিব আমরা, বাদ দিব না, ওয়ান ওয়ান কে রেখে দিব। আর ওয়ান ওয়ান এর জায়গায় এই যে এই ঘরগুলাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? সবগুলাকে ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার। কারণ আমাদের এই কে ম্যাপ করার সময় ডোন্ট কেয়ার গুলো কাজে লাগবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এতটুকু জি বুঝে স্যার। গেছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন। আপনি যে এই যে এখানে প্রেজেন্ট স্টেট লিখছিলেন, এই প্রেজেন্ট স্টেট কে মনে করেন আমরা এই যে এই প্রেজেন্ট স্টেটটা একটা একটা বিট দিয়ে বা একটা বাইনারি বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে? এটাকে ডিনোট করতে হয়। আমাদের সুবিধার্থে আপনারা এক একজন এক একভাবে ডিনোট করতে পারেন। আমি যেটা সাজেস্ট করি যে এই প্রেজেন্ট স্টেটকে আমি বলি যে আপনারা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করেন, ওয়াই ওয়ান ওয়াই টু দিয়ে রিপ্রেজেন্ট করেন প্রেজেন্ট স্টেটটাকে। আর নেক্সট দুই বিটের তো হবে, বোঝা যাচ্ছে তাই না? যেহেতু আপনার তিনটা পসিবল, তিনটে স্টেট আছে, তিনটে স্টেটকে রিপ্রেজেন্ট করতে হলে আপনার দুই বিট লাগবে। তাহলে এই প্রত্যেকটা স্টেট, প্রেজেন্ট স্টেট, নেক্সট সবগুলো কয় বিটের হচ্ছে? সবগুলো দুই বিট হবে। তাহলে প্রেজেন্ট স্টেটকে আপনি এই যে ওয়াই টু ওয়াই ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করেন, আর নেক্সট থেকে নেক্সট স্টেটটাকে আপনি এম টু এম ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, বা এন টু, এন ফর নেক্সট, বা এন টু এন ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। এন টু এন ওয়ান, এন ওয়ানটা এলএসবি তে থাকবে, ঠিক আছে? এন টু এন ওয়ান। আর আউটপুট তো জেড দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন, আউটপুট জেড দিয়ে লেখা আছে। এখানে খেয়াল করেন, এখানে আপনার এই নেক্সট স্টেটটাকে ক্যাপিটাল ওয়াই টু ক্যাপিটাল ওয়াই ওয়ান, আর প্রেজেন্ট স্টেটটাকে স্মল ওয়াই টু স্মল ওয়াই ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন। কিন্তু এটা হলে কি পরীক্ষার হলে প্যাচ লাগবে না? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই লিখতে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে নেক্সট আর প্রেজেন্ট স্টেট গ্রুপ প্যাচ গুলো লেগে যাবে কিনা বলেন তো? প্যাচ লেগে যাবে না বলেন তো? স্যার একটু কনফিউজিং হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি যেটা সাজেস্ট করি, প্রেজেন্ট স্টেটটাকে স্মল টু ওয়াই ওয়াই টু ওয়াই ওয়ান দিয়ে করেন, আর এই যে নেক্সট স্টেটটাকে এগুলাকে এম টু এম ওয়ান বা এন টু এন ওয়ান, মানে এম টু এম ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করেন, আর জেড তো জেড। তাহলে এবার দেখেন এটা হচ্ছে স্টেট অ্যাসাইন টেবিল। তাহলে স্টেট অ্যাসাইন টেবিলে কি কি করছেন?
এই স্টেট টেবিলে যা যা ছিল প্রত্যেকটা স্টেটকে একটা ডেডিকেটেড বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করছেন। কয় বিটের বাইনারি নাম্বার সেটা সেটা কি দিয়ে ডিফাইন করতে দেন, কয়টা স্টেট আছে সেটার উপর ডিপেন্ড করে। যদি আপনার তিনটে স্টেট থাক, আচ্ছা যদি মনে করেন শুধু দুইটা স্টেট হইতো, তাহলে কি করতেন? কয় বিটের হইতো? স্যার এক বিটের। এক বিটে হয়ে যেত, কারণ এক বিট দিয়ে শূন্য এক দিয়ে দুইটা স্টেট, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা বানানো যাচ্ছে। যেহেতু এখানে তিনটা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট আছে, তিনটা স্টেটকে আপনি এক বিট দিয়ে পারবেন না, তাহলে 4 বিট দিয়ে করতে হবে। 2 বিট দিয়ে করতে হবে। 2 বিট দিয়ে করলে তার তার ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা তৈরি করা সম্ভব 2 বিট দিয়ে। তাহলে এই প্রথম তিনটাকে আপনি ইউজ করবেন এবিসি এর জন্য, বাকি ওয়ান ওয়ানটা আনইউজ থেকে যাবে, বাট এটাকে রেখে দিবেন যেভাবে সেভাবে রেখে দিবেন। ঘরের মধ্যে এটাকে রাখতে হবে। 4/4 না হলে কিন্তু আপনার কেয়ার করতেই পারবেন না। এগুলার করেসপন্ডিং সবগুলো ডোন্ট কেয়ার থাকবে, ঠিক আছে? জেড এর ভ্যালু নেক্সট সব ডোন্ট কেয়ার থাকবে। তারপর দেখেন যেখানে যেখানে এ আছে সেখানে 0 0 দিয়ে রিপ্রেজেন্ট করবেন, বি কে 0 1 দিয়ে রিপ্লেস করবেন, সি কে 1 0 দিয়ে রিপ্রেজেন্ট। তাহলে এ এর জায়গায় অ্যাসাইন করবেন 0 0, বি এর জায়গায় অ্যাসাইন করবেন 0 1, সি এর জায়গায় অ্যাসাইন করবে 1 0। আর 1 1টা যেখানে, যেহেতু আপনার তিনটা স্টেট তাই কাজে লাগবে। যদি চারটা স্টেট হতো তাহলে এই 1 1 দিয়ে কি চতুর্থ নাম্বার স্টেটকে ডিফাইন করছেন, তাই না? তাই কি না? বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে প্রত্যেকটা জিনিসের কে একটা সংখ্যা দিয়ে অ্যাসাইন করে, এই যে আপনি যে টেবিলটা পাইলেন, এই টেবিলটাই হলো আপনার স্টেট অ্যাসাইন টেবিল। এন্ড স্টেট অ্যাসাইন টেবিলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবাই ভুল করে, এই প্রেজেন্ট স্টেটটাকে রিপ্রেজেন্ট করবেন y2 y1 দিয়ে, নেক্সট স্টেটটাকে m2 m1। কেন বলেন তো m2 m1? শুধু m1 দিয়ে কেন করি নাই বলেন তো, বা শুধু y1 দিয়ে কেন করি নাই বলেন তো? কারণ স্টেট স্যার গুলোকে, দুইটা বিট তো। এক্স্যাক্টলি দুইটা বিট, এই যে 0 0 0 1, দুইটা বিট হওয়ার কারণে y2 y1 দিয়ে করছেন। এটা মাথায় রাখবেন। অনেকে যেটা করে, আমি গতবারও মিডের পরীক্ষা খাতা চেক করতে গিয়ে দেখলাম যে ক্লাসে এত করে বলে দিলাম, মানে এই সিম্পল জিনিস ওনারা যেটা করছে, এইগুলা 2 0 0 0 1 লিখছে, এটাকে পুরোটাকে শুধু y দিয়ে লিখে রাখছে, পুরোটাকে m দিয়ে লিখে বসে আছে। এখন m দিলে কি আপনি দুইটা বিটকে রিপ্রেজেন্ট করতে পারবেন? একটার জন্য আসবে আরেকটা। এই যে এই ভুলটা করিয়েন না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে স্টেট অ্যাসাইন টেবিল। এই স্টেট অ্যাসাইন টেবিল থেকে আপনি এবারে কে ম্যাপ করে সার্কিট বানাবেন। কে ম্যাপ আর সার্কিটটা আমি আজকে আর দেখাবো না। আপনারা যেটা করবেন, আপনাদের কাজ, আমি অ্যাসাইনমেন্ট 2 যেটা, সেটার কোশ্চেন আজকে আপলোড করে দিব। সেখান থেকে আপনারা প্র্যাকটিস করেন, স্টেট ডায়াগ্রাম বানান, স্টেট টেবিল বানান, স্টেট অ্যাসাইন টেবিল বানান। কোন কোন সিকোয়েন্স গুলো ট্রাই করতে পারেন বাসায়? তিনটা সিকোয়েন্স ট্রাই করেন, 1 1 1, 1 0 1, এগুলো একটু বাসায় ট্রাই করেন। আপনারা এই দুইটা সিকোয়েন্স আপনারা ট্রাই করবেন, মুড টাইপই করেন, ওভারল্যাপিং নন ওভারল্যাপিং যেটা ইচ্ছা করেন, বাট মুড টাইপ প্র্যাকটিস করেন। 1 1 1, 1 0 1, এগুলো এই দুইটা সিকোয়েন্স একটু বাসায় ট্রাই করেন। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এগুলোর উপরে একটা ইয়া দিব, ঠিক আছে? আর আপনাদের আগামীকালকে পরীক্ষা। পরীক্ষা সিলেবাসটা বলে দেওয়া হয়েছে না অলরেডি? বলেন তো। জি স্যার বলা আছে সিলেবাস বলে দেওয়া হয়েছে, যা আছে তাই। ট্রানজিস্টর থাকবে। ট্রানজিস্টর বলতে কি, ওই যে আপনাদের থ্রেশহোল্ড ভোল্টেজ পড়াইছি, ওই আপনাদের অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন, যে টাইপের কোশ্চেন ছিল সেগুলাই থাকবে। হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টের টপিকের বাইরে যাবে না। ল্যাচ ল্যাচ থাকবে না, ফ্লিপ ফ্লপ থাকবে। তারপরে কি থাকবে? ট্রান্সমিশন গেট থাকবে। আর ট্রানজিস্টরের ওই যে হাই লো এর ব্যাপারটা, এনমোস পিমোস এগুলোর ব্যাপারটা, ঠিক আছে? স্ট্রং 0 স্ট্রং 1 এর ব্যাপারটা থাকবে, ঠিক আছে? এগুলো একটা মাথায় রাখবেন, ঠিক আছে? এখন অ্যাটেন্ডেন্সটা নিব আপনাদের। আমি আজকে টোটাল আপনাদের এখন আপনাদের প্রেজেন্ট আছে টোটাল 34 জন। আমি কিন্তু 34 জন থেকে যদি একজনকেও বেশি দেখি, আমি কিন্তু তাদেরকে অ্যাটেন্ডেন্স দিব না, সবাইকে অ্যাবসেন্ট দিয়ে বসে থাকবে পরে। সবার কিন্তু একটা এক করে অ্যাবসেন্ট চলে যাবে। সো মেক শিওর পরে কি আসছেন, তার কারণে পুরো ক্লাস কিন্তু আপনি তিনটা করে আমি 0 বসাই দেবো। অ্যাটেন্ডেন্স আমি অ্যাবসেন্টই রেখে দিব, কিন্তু সবাই অ্যাটেন্ডেন্সে কেউ 5 পাবেন না, 3-এর বেশি কেউ পাবেন না, ঠিক আছে? তো আমি চলে গেলে আপনি কিন্তু ইয়া করতে পারবেন না। সো বেসিক্যালি মেক শিওর কেউ এটা যেন না করেন, ঠিক আছে?